সো আপা আমাকে 10 মিনিট আগে বললেন, কারণ আমার তো মাঝখানে ইন্টারাপশন হয়েছে, এই জন্য আমি একটু ওরিড শিওর যে শিওর। আসলে। না না, হ্যাঁ, আমাদের টাইম আছে, আপনি বলেন। ওকে, ওকে, ঠিক আছে। নাও আমরা এখন যে জায়গাটাতে আসব, ইটস এ ভেরি, এই জায়গাটা, আমি আমি একটু, আমার একটু আপিল আছে আপনাদের কাছে। আপনারা, আমি যখন বলবো যে আমি এখন এলসি সাইকেল নিয়ে আলোচনা করব, তখন আপনারা অনেকে হয়তো বলেন যে এটা তো আমরা জানি, লেস ফোকাসড। আমি একটা আপিল করবো আপনাদের কাছে যে আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলা একটু শুনবেন। কারণ আমি হয়তো টিপিক্যাল যেভাবে এলসি সাইকেল পড়াই, আমি ওইভাবে যাব না। আই হ্যাভ এ পারপাস, এটা হচ্ছে মূল অবজেক্টিভ। তো পারপাসটা কি? পারপাসটা হচ্ছে আমি এই এলসি সাইকেলের ভিতরে আপনাকে সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা দেখাই দিব। আমাদের কোন জায়গায় সিদ্ধান্ত নিতে আমরা আমরা আসলে আমাদের মাইন্ডসেট যেখানে, সেখানে কি আসলে আমরা থাকা উচিত না একটু চেঞ্জ করা উচিত, এই জায়গাটা আমরা একটু অ্যাড্রেস করবো ফ্রম দ্য প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। অ্যান্ড সাইড বাই সাইড আমি এই আলোচনাটা করার সময় আপনাদেরকে আমি কিছু ইউসিপি 600 এর আর্টিকেলের নাম্বার বলবো, যেগুলো হয়তো আপনাদের পরীক্ষায় আসবে। এই যে আপা যে কথা বলছে, আপনাদের কাজ কিন্তু আর্টিকেল কি বলছে সেটা না, শুধু আর্টিকেলের নাম্বারটা আপনার পাশে একটা স্ক্রিনে, মোবাইলের স্ক্রিনে অথবা খাতায় শুধু আর্টিকেল, যেমন আমি যদি আর্টিকেল 2 বলি, শুধু 2, কমা, তারপর 4, কমা, এভাবে আপনি শুধু আর্টিকেল নাম্বারটা লিখে রাখবেন। তাহলে দুইটা আপিল, একটা হচ্ছে আমি একটু লিগ্যালি প্র্যাকটিক্যালি সিদ্ধান্ত জায়গা থেকে এটা বোঝানোর চেষ্টা করব। নাম্বার 2 হচ্ছে আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে, আমি যখন এই আর্টিকেলটা নিয়ে কথা বলবো, যদি কোনো ইউসিপির আর্টিকেল বলি, সে নাম্বারটা আপনারা শুধু পাশে লিখে রাখবেন। সো লেটস স্টার্ট দ্য এলসি সাইকেল আন্ডার দ্য ফ্রেমওয়ার্ক অফ ইউসিপি 600 উইথ প্র্যাকটিক্যাল ইন্টারপ্রিটেশন। সো মনে করেন আপনি ট্রেডের ডেস্কে কাজ করেন। ইন্টারন্যাশনাল ট্রেড শুরুই হয়, খেয়াল করবেন, আমি, ইন্টারন্যাশনাল ট্রেড শুরুই হয় প্রথমে কন্ট্রাক্টের মাধ্যমে বিটুইন দ্য বায়ার এন্ড সেলার। ইন্টারন্যাশনাল ট্রেড শুরু হয় কন্ট্রাক্টের মাধ্যমে বিটুইন দ্য বায়ার এন্ড সেলার, তার মানে ইম্পোর্টার এন্ড এক্সপোর্টার। এদের মাঝখানে কিসের কন্ট্রাক্ট হয়? একটা কন্ট্রাক্ট হয়, ধরে নিলাম একটা একটা সেলস কন্ট্রাক্ট। একটু বুঝতে হবে, একটু মনোযোগ লাগবে। এই সেলস কন্ট্রাক্টে মূল কথাটা কি? এখানে দুইটা কথা অবশ্যই থাকতে হবে। একটা হচ্ছে এক্সপোর্টার বলবে সে গুডসটা সাপ্লাই করবে, ইম্পোর্টার বলবে কন্ডিশন, একটা হচ্ছে গুডসটা যদি সে পায় তাহলে সে পেমেন্ট করবে। তার মানে হচ্ছে গুডস ইজ এ ওয়ার্ড রিলেটেড টু সেলস কন্ট্রাক্ট, যেটা পেলে ইম্পোর্টার পেমেন্ট করবে। এখন তাদের নাম হচ্ছে ইম্পোর্টার এন্ড এক্সপোর্টার। ওকে, সো এই দুইটা ওয়ার্ড আমরা খুব ফোকাস রাখবো, যে সেলস কন্ট্রাক্টের ভাষার নাম হচ্ছে গুডস এন্ড পেমেন্ট। যখন এই সেলস কন্ট্রাক্টে আপনার একটা কন্ডিশন দেয়া থাকে, এটা দেখবেন আপনি সবগুলা প্রফর্মা ইনভয়েসে আপনার থাকে, এলসি টু বি ওপেন, বাট এলসি ইস্যুড বাই দিস 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 ব্যাংক। এই কথাটার কিন্তু একটা লিগেল মিনিং আছে। মিনিংটা হচ্ছে, এটা হয়তো আমরা কখনো খেয়াল করি না এইভাবে, মিনিংটা হচ্ছে both the parties, importer and exporter, are agreed to do international trade on documentary credit। অর্থাৎ চারটা যে ট্রেড পেমেন্ট আছে, ক্যাশ ইন অ্যাডভান্স, ওপেন অ্যাকাউন্ট, ডকুমেন্টারি কালেকশন, ডকুমেন্টারি ক্রেডিট,
এই চারটার মধ্যে দুইটা পার্টি মিলে চুজ করছে একটা, যে তারা এলসির মাধ্যমে আপনার ট্রানজেকশনটা করবে। তাহলে আমরা দুইটা জিনিস পাইছি: গুডস অ্যান্ড পেমেন্ট আর দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য সেলস কন্ট্রাক্ট। এলসি টু বি ওপেন মানে হচ্ছে it is selecting the trade payment method, documentary credit as a trade payment method by the parties, commercial parties, among the four alternative method available. যখন এলসি টু বি ওপেন এই কথাটা বলছে, এটার সাথে একটা কন্ট্রাক্টের এনফোর্সিবিলিটির সম্পর্ক হয়ে যাচ্ছে। কখন হোয়েন কন্ট্রাক্ট, এই যে সেলস কন্ট্রাক্টটা সাইন করলো, এটা কখন এনফোর্সেবল হবে? এলসি টু বি ওপেন যদি হয়, তখন পর্যন্ত এক্সপোর্টারকে আপনি এনফোর্সেবল করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তাকে একটা এলসি আপনি দিচ্ছেন না। তার মানে এই কথাটা যদি ফুলফিল করতে হয়, তার মানে এলসির আন্ডারে যদি তারা ট্রেড করতে চায় কন্ট্রাক্টে করে, তাহলে ইম্পোর্টারের হাতে এখন কিন্তু একটা এডিশনাল রেসপন্সিবিলিটি আছে, যে তাকে একটা এলসি প্রোভাইড করতে হবে টু দা এক্সপোর্টার। তার মানে দেখেন, যতক্ষণ কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এলসি দিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এক্সপোর্টার ইজ নট অব্লিগেটেড। তার মানে এটা একটা প্রিকন্ডিশন হয়ে গেছে। দিজ আর দ্য লিগ্যাল ম্যাটার, ইউ হ্যাভ টু সেট ডাউন দ্য স্টেপ বাই স্টেপ। নাও এক্সপোর্টার দিস এডিশনাল বার্ডেন যখন তার কাছে আসে, তখন সেই এক্সপোর্টার ব্যাংকে আসে ফর ওপেনিং দ্য এলসি। তখন সেই এক্সপোর্টার ব্যাংকে আসে ফর ওপেনিং দ্য এলসি। তার মানে কি, ব্যাংকে যে এলসি অ্যাপ্লিকেশন করে ব্যাংকে ফর ওপেনিং এলসি ইজ এ ফুলফিলমেন্ট অফ এ প্রিকন্ডিশন ফর এনফোর্সেবিলিটি অফ দ্য কন্ট্রাক্ট। এইভাবে ভাগ করতে হবে। তাহলে আমরা এই টোটাল ডিসকাশন থেকে দুইটা ডিসকাশন থেকে সামনে নিয়ে আসব। প্রথম ডিসকাশনটা হচ্ছে যে এখানে একটা সেলস কন্ট্রাক্ট থাকতেই হবে ইন্টারন্যাশনালি। খেয়াল করবেন, এটা কিন্তু খুবই ডিসিশন মেকিং ফ্যাক্টর, যে এখানে একটা সেলস কন্ট্রাক্ট থাকতেই হবে। এবং এই সেলস কন্ট্রাক্টের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে গুডস অ্যান্ড পেমেন্ট। ওকে, এটা আমরা মাথায় নিলাম। এখন ওইখানে এলসি করতে হবে। এলসি যখন করতে হবে, তখন দা ইম্পোর্টার, যেটাকে আমরা কন্ট্রাক্টের ভাষায় বলতেছি ইম্পোর্টার, বায়ার, সে যখন রিকোয়েস্ট করে ব্যাংকে ফর ওপেনিং এন এলসি, তখন তার নামটা চেঞ্জ হয়ে যায়। এই নামটা কিন্তু শুধু চেঞ্জ না, কন্ট্রাক্টে যার নাম ছিল ইম্পোর্টার, তার নামটা চেঞ্জ হয়ে সে হয়ে যায় অ্যাপ্লিক্যান্ট। হোয়াট ডাজ ইট মিন? তার মানে এইখানে সে গুডস নিয়ে কথা বলতে পারে, এখানে কি সে গুডস নিয়ে কথা বলতে পারে? এই জায়গাটা আমাদেরকে দেখতে হবে। এখানে যে সকল কন্ট্রাক্ট করতে যায়, তখন সে ব্যাংকে একটা এলসি অ্যাপ্লিকেশন ফর্ম সাইন করে। ওই ফর্মে অনেক কথা লেখা আছে সাইনের পিছনে। তার মূল কথাটা হচ্ছে, এখানে মূল কথাটা হচ্ছে এলসি অ্যাপ্লিকেশন ফর্মে, যে ব্যাংক যদি টাকা পরিশোধ পেমেন্ট করে, অ্যাপ্লিক্যান্ট ব্যাংকে রিইম্বার্সমেন্ট করবে। অর্থাৎ দুইটাই কিন্তু টাকা সংক্রান্ত বিষয়। খেয়াল করবেন, তার মানে
অ্যাপ্লিক্যান্ট এখানে ব্যাংক পেমেন্ট করলে তার আর কোনো কথা নাই, তাকে শুধু রিইম্বার্সমেন্ট করতে হবে। রিইম্বার্সমেন্ট তো আমরা বুঝি, একজন টাকা দিছে, যার জন্য টাকা দিছে সে টাকাটা সে পরিশোধ করবে। যেমন আমরা অফিসে বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করি, নিজের খরচে যাই, আইসা ব্যাংকে বিল করি, ব্যাংক আমাদেরকে রিইম্বার্সমেন্ট করে। কারণ এটা ইস্যুইং ব্যাংক আন্ডারটেকিং, সুতরাং সে অ্যাপ্লিক্যান্ট থেকে নিয়ে দিবে না, আগে সে নিজের টাকা দিবে, তারপরে অ্যাপ্লিক্যান্ট থেকে সে রিইম্বার্সমেন্ট করবে। তার মানে ইম্পোর্টার যখন অ্যাপ্লিকেন্ট হয়ে গেছে, তখন সে আর গুডস নিয়ে ডিল করছে না, সে ডিল করছে ডকুমেন্টস নিয়ে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তার মানে আমরা ইস্যুইং ব্যাংক যখন এলসি করি, যখন এলসিটা ট্রান্সমিট করি, তখন থেকে আমরা ডিলস উইথ ডকুমেন্ট। বাট আমার পার্টি, যে কাস্টমার এলসি করে আমার মাধ্যমে, সে কিন্তু ওয়ান স্টেপ এহেড ডিলস উইথ ডকুমেন্ট। আমার এলসির সাথে না, সে যখন অ্যাপ্লিকেশন করে সেখান থেকে কিন্তু ডিলস উইথ ডকুমেন্ট, হি ইজ ওয়ান স্টেপ এহেড। এটা কিন্তু লিগ্যাল টার্ম, এটা আপনাকে বুঝতে হবে। নাও নাও এই জায়গাটাতে যদি আমরা একটু ফোকাস করি, যে আপনাকে অ্যাপ্লিকেশনটা করছে ফর ওপেনিং দ্য এলসি, আমাদের মাইন্ডসেটটা কি যারা ট্রেডে কাজ করে, আমাদের মাইন্ডসেটটা একটু ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? আমাদের মাইন্ডসেটটা হচ্ছে, আমরা সবাই চিন্তা করি যারা ট্রেডে কাজ করি, আমাকে একটা সেলস কন্ট্রাক্ট দিছে, আমি এলসি করব, এলসি করব কি করব না, এটা হচ্ছে মানে এলসিটা করার পরে আমার রেসপন্সিবিলিটি শুরু হবে। যেহেতু পার্টির ক্রেডিট লিমিট আমার কাছে আছে, সুতরাং আমি এলসি করব, তারপর আমার রেসপন্সিবিলিটি শুরু হবে। দিস আর দ্য মাইন্ডসেট অফ আওয়ার ট্রেড পিপল। কিন্তু তাকে এই মাইন্ডসেট থেকে একটু ওয়ান স্টেপ এহেড যেতে হবে। কি মা One- কি খেলো খেলো, বাবু তো কাজ করতেছে আম, মোবাইলে। জান্নাতুল নাইমা, আপনি একটু মিউট করবেন প্লিজ। হ্যাঁ, মাইন্ডসেটটা একটু ওয়ান স্টেপ এহেড নিতে হবে। কি সেটা? সেটা হচ্ছে পার্টিকুলারলি ফর দ্য লোকাল ট্রেড, যে এই যে সেলস কন্ট্রাক্টর দিছে ফর ওপেনিং অফ ব্যাক টু ব্যাক এলসি লোকাল, এটা আসলে কতটুক জেনুইন। কিভাবে জানেন? আপনি একটা কাস্টমারের সাথে দীর্ঘদিন কাজ করেন, সে মাসে সর্বোচ্চ $30,000 এলসি করে, মাসে 5টা এলসি করে। দিস ইজ দ্য ট্রেন্ড। এটা আপনার থেকে কেউ কিছু জানে না, এটা আপনার এমডি জানে না, এমডি জানে না, আপনার ইনপুট হেড জানে না, আপনার ব্যাক টু ব্যাক ইনচার্জও হয়তো ওইভাবে খেয়াল করতে পারে না। বাট ইউ অ্যাজ এন ইস্যুইং অফিসার আপনি জানেন এই কাস্টমার রাজলি মাসে মাসে $30,000 এবং 5টা এলসি করে লোকাল ব্যাক টু ব্যাক। এই কাস্টমার হঠাৎ করে আপনাকে একদিনেই $50,000 এলসি দিল, এবং এলসির সংখ্যা হচ্ছে 15টা, যেটা তার এক মাসের থেকে বেশি। ডু ইউ থিঙ্ক দ্যাট এই কন্ট্রাক্ট গুলা জেনুইন? থিঙ্ক অ্যাবাউট আওয়ার হলমার্ক কেস। একদিনে সোনালী ব্যাংক সোনারগাঁও শাখা কি পরিমাণ এলসি ওপেন করছে! আমরা কেন এটা ডিটেক্ট করতে পারি নাই যারা পিছনের সাইডে আছি, যারা আমরা ডকুমেন্ট বিল পারচেস করছি? আপনার কাস্টমার মাসে 3টা বিল পারচেস করে, আর আপনার কাস্টমার একদিনে 5টা বিল পারচেস করতেছে, তাও আবার একই কোম্পানি হলমার্কের এলসির এগেস্টে। আপনার কাস্টমারের কি সেই গুডস সাপ্লাই করার ক্ষমতা আছে?
একদিনে? সেই কেন আমরা এটা প্রশ্নবোধক করতে পারি নাই? মানলাম সোনালী ব্যাংকে এখানে প্রেসার ছিল, অন্য কিছু ছিল, কিন্তু যারা আমরা পারচেজ করছি, আপনার কাস্টমার 1 মাসের ট্রেডের ডকুমেন্ট একদিনে দিল, তাও আবার একটা বেনিফিশিয়ারির কাছে, ইম্পোর্টারের কাছে গুড সাপ্লাই করলো। কেন আমরা ধরতে পারি নাই? তার কারণ হচ্ছে আমরা তখন চিন্তা করছি আমাকে সোনালী ব্যাংক অ্যাকসেপ্টেন্স দিছে, আমার পারচেজ করতে অসুবিধা কোথায়? আপনি আপনার কাস্টমারের ক্যাপাসিটিটা দিকে যান নাই, অর্থাৎ আপনি আন্ডারলাইং কন্ট্রাক্টের ভিতরে যান নাই। ইউ অলওয়েজ ওয়ান স্টেপ ব্যাক, উইদিন দ্য ব্যাংকের টেরিটরির বাইরে আপনি বের হতে চাচ্ছেন না। and it's quite easy to detect because an এলসি যে এলসি এই জিনিসটা ডিল করে সে পারে। আপনি সোনালী ব্যাংকের অ্যাকসেপ্টেন্স পেলে সোনালী ব্যাংক অব্লিগেটেড টু মেক ইউ পেমেন্ট, দ্যাটস ট্রু। কিন্তু আপনার কাস্টমারের কি এই ক্যাপাসিটি আছে একদিনে এই সাপ্লাই করা, যেটা সে 3 মাসে করে? So the problem is that we have a mindset within the bank territory, but you have to one step backward, যে কন্ট্রাক্টটা আসলে কি, particularly on the local trade. So this is the mindset that I want to highlight to you. They start from the contract, not from the opening LCs. Please go a little bit one step backward to the underlying transaction to understand যে আপনার কাস্টমার যে ট্রানজাকশনটা আপনাকে দিছে সেটা তার লাইন অফ বিজনেসের সাথে আপনার compatible কিনা, consistent কিনা. Just only this question, because you are the best, you have the better knowledge about the customer, have a trend. বুঝতে পারছেন আপা? This is the first step. করতে চাচ্ছিলাম। জি। প্রথমে যে স্ক্রিনিংটা বললেন যে তার সেই ক্যাপাসিটি আছে কিনা, সেটা তো ডেস্কের অফিসার বুঝবে সে যখন এলসিটা মানে ওপেন করার জন্য ইয়ে করবে। তো তখন যদি ক্লায়েন্ট বলে যে তার রেগুলার যে সাপ্লাই সেটা থেকে সে বেশি করতেছে, অনেক সময় এরকম বলে যে আমরা এরকম একটা অর্ডার পেয়েছি কিন্তু আমি থার্ড পার্টি থেকে সোর্স করে আমি এটা দিচ্ছি, তখন তো আসলে তার উপরে ওই কাজটা রাখতে হয়। That's the important factor. The only point, আপনি কিন্তু আমার কথাই বলছেন আপা, on your own language. I agree and understand. জিনিসটা হচ্ছে কি, you have to raise your question যে something deviated has happened. That is an indicator. That doesn't mean that আপনি ট্রানজাকশন করবেন না। You must have a reasonable interpretation. বুঝতে পারছেন না? আপনার কাছে বুঝতে হবে যে আন্ডারস্ট্যান্ডিংটা কারেক্ট, যে ও অন্য জায়গা থেকে গুডস আনতেছে কিন্তু ওর প্রোডাকশন ক্যাপাসিটি বাড়ছে কিনা। আপনার কাজ হচ্ছে রিজনেবল আনসার পাওয়া। যদি আপনি স্যাটিসফাইড হন তাহলে আপনি ট্রানজাকশন করবেন। কাস্টমার অনেক কারণে হতে পারে পজিটিভ, যে কারণে সে ট্রানজাকশনটা করবে। যেমন ধরেন, আমি যদি আপনাকে একটা লাইভ এক্সাম্পল দিই, ধরেন আপনি সারের এলসি করতেন আগে। আমাদের সারের ম্যাক্সিমাম এলসি হতো বেলারুশে, যেখানে ধরেন আমি একটা বলপ্রাক ফিগার বলতেছি, এখানে সারের পার মেট্রিক টন প্রাইস ছিল সে ফর এক্সাম্পল $120 পার মেট্রিক টন। এখন বেলারুশে রাশিয়া ইউক্রেন হওয়ার পরে বেলারুশ থেকে কেউ সার আসেন নাই, সার আনছে অস্ট্রেলিয়া বা কানাডা থেকে। এদের সারের পার মেট্রিক টন দাম হচ্ছে 180 পার মেট্রিক টন। এগুলো আমি বলপ্রাক বলতেছি। So you have to raise the question, কিন্তু যখন এক্সপ্লেনেশনটা দিবে you are satisfied, that culture should be there. এটা যদি হয়, definitely your customer will not provide you a explanation যে হলমার্ক কেসের মতো ঘটনা আপনার ভিতর দিয়ে যাবে। That's where I'm trying to protect ourselves, right? Questioning. কিন্তু আমাদের মাইন্ডসেটটা হয়ে গেছে এলসি পাওয়ার পরে এলসিটা কিভাবে করব। আমি এই জায়গাটাতে একটু ব্যাকওয়ার্ড যেতে চাই, যতক্ষণ পর্যন্ত আমার আন্ডারস্ট্যান্ডিংটা আছে। ইয়েস, মানে ওই অফিসার হিসেবে নিজের জাজমেন্টটাকে একটু অ্যাপ্লাই করা। দ্যাটস ইম্পর্টেন্ট। আমরা শুধু ব্যাংক ডিলস উইথ ডকুমেন্ট বলে এই স্টেপে আমরা যাব না, আমরা ওয়ান স্টেপ বিহাইন্ড। এই জায়গাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ওকে,
নাও খেয়াল করবেন, তাহলে ইম্পোর্টার এবং এক্সপোর্টারের ভাষাটা ছিল গুডস এন্ড পেমেন্ট, অ্যাপ্লিক্যান্ট এবং ইস্যুইং ব্যাংকের ভাষাটা হচ্ছে অনলি মানি। ব্যাংক পেমেন্ট করবে, অ্যাপ্লিক্যান্ট রিইম্বার্সমেন্ট করবে। নাও দিস ইজ দ্য, এই যে পিরিয়ড ব্যাংক যে এলসি ওপেন করবে, খেয়াল করবেন, ব্যাংক যে এলসি ওপেন করবে এইটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল স্টেজ। আমি হাইলাইট করতে চাই, ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল স্টেজ অফ ডকুমেন্টারি ক্রেডিট সাইকেল। এটা মাথায় রাখতে হবে, কারণ এখানে আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আসলে কি করবেন। কি সিদ্ধান্ত নিতে হবে? এই একটা পয়েন্ট আছে যেখানে আপনাকে কিছু ইউসিপির আর্টিকেলকে মাথায় নিয়ে বাস্তবে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আর্টিকেলের নাম্বারগুলো পাশে লিখে রাখবেন, ঠিক আছে? ওকে, প্রথম আর্টিকেলটা হচ্ছে আর্টিকেল 4। এখানে বলা আছে ক্রেডিট ভার্সেস কন্ট্রাক্ট। খেয়াল করবেন, তাহলে এটা তো বোঝার দরকার আছে। কি বলছে এখানে? যে এখানে বলছে, এখানে আমি আমাদের ভাষায় বলবো, আমি ইউসিপির ভাষায় বলবো না। এখানে বলতেছে এলসি অর্থাৎ ক্রেডিট সেলস কন্ট্রাক্ট থেকে আলাদা, যদিও এলসিটা হইছে সেলস কন্ট্রাক্টের ভিত্তি করে। তাহলে ক্রেডিট ভার্সেস কন্ট্রাক্ট টাইটেলটা, তাহলে আর্টিকেল 4 ক্রেডিট ভার্সেস কন্ট্রাক্ট, তাহলে এটার আসলে প্র্যাকটিক্যাল মিনিংটা কি? প্র্যাকটিক্যাল মিনিংটা হচ্ছে ওই যে আমি আগে বললাম, এই যে এলসির বেলায় আপনি শুধু ডকুমেন্ট নিয়ে কথা বলবেন, কন্ট্রাক্টে আপনি কিন্তু গুডস নিয়ে কথা বলতেন। তার মানে এলসি যখন করবেন আপনি আর গুডস নিয়ে কথা বলতে পারবেন না। এলসি ইজ সেপারেট ফ্রম দ্য সেলস কন্ট্রাক্ট। আমি এই জন্য বলছি সেলস কন্ট্রাক্টের ভাষাটা হচ্ছে গুডস আর এলসির ভাষাটা হচ্ছে ডকুমেন্ট। তার মানে আপনাকে এখানে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি যে এলসিটা করবেন, এই এলসিটা টিল সেটেলমেন্ট আপনি আসলে গুডস না নিয়ে নিয়ে কথা বলবেন না। আপনার অ্যাপ্লিক্যান্ট গুডস নিয়ে কথা বলবে কিনা, এই সমস্ত জায়গাগুলো নিয়ে আপনাকে সিদ্ধান্তটা নিতে হবে। কিভাবে সিদ্ধান্ত নেবেন সেটা নিয়ে আমি পরে আসতেছি। আগে আমি, আপনার ইউসিপি শুধুমাত্র এলসি অপারেশনে লাগে না, ইউসিপি আপনাকে নিজস্ব সিদ্ধান্ত নিতেও হেল্প করে। আমি ওই জায়গাটা হাইলাইট করার চেষ্টা করতেছি। আমাদের দেশের ট্রেডের লোকজন ইউসিপি কে শুধুমাত্র ব্যাংক টু ব্যাংক কমিউনিকেশনের ভিতরে রেখে দিছে। দ্যাট ইজ নট রাইট। দেয়ার আর সো মেনি বেনিফিট ফর দ্য অ্যাপ্লিক্যান্ট অলসো, ফর দ্য ইউ অলসো, যে যেখানে আসলে ডাউনওয়ার্ড কমিউনিকেশন ও ইউসিপি কে ব্যবহার করা যায় অন ইউর ডে টু ডে ডিসিশন। সেই জায়গাটাই হচ্ছে মূল অবজেক্টিভ। সো এখানে আমরা ডিসিশন নিব যে এখানে আর্টিকেল 4 কে কনসিডার করতে হবে যে ক্রেডিট ভার্সেস কন্ট্রাক্ট, আমি কিন্তু আর গুডস নিয়ে কথা বলতে পারবো না যখন আমি এলসিটা করব। এই যে বলতেছে ডকুমেন্ট অ্যান্ড গুডস, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ফর্মে বলছে না, ক্রেডিট ভার্সেস কন্ট্রাক্ট। প্রথমে ফান্ডামেন্টালটা সেট করলো, তারপরে এসে এটা হচ্ছে মাইক্রো ইকোনমিক, ম্যাক্রো ইকোনমিক্স, অর্থাৎ ব্রড আকারে দেশের কথা বলে। তারপরে আর্টিকেল 5 এসে সে বলতেছে ওইটাকে মাইক্রো ইকোনমিক্স করছে, অর্থাৎ ভেঙ্গে বলছে আপনাকে। ভেঙ্গে বলছে মানে কি, একদম ট্রানজাকশন ওয়াইজ বলার চেষ্টা করতেছে, ডকুমেন্ট ভার্সেস গুডস, কথাটা কিন্তু একই, কিন্তু আপনাকে বলছে, এখানে বলতেছে যে ব্যাংক ডিলস উইথ ডকুমেন্ট নট গুডস সার্ভিস অর পারফরমেন্স। তার মানে আপনাকে বলছে আপনি যখন এলসি করবেন, করার আগে অনেক ভেবেচিন্তে করবেন, কারণ এরপরে আপনি আর গুডস নিয়ে কথা বলতে পারবেন না। তাহলে 4 এবং 5 পাশে রাখলাম। দেন আপনাকে এখানে মনে রাখতে হবে আর্টিকেল 7। আর্টিকেল 7 মানে হচ্ছে ইস্যুইং ব্যাংক আন্ডারটেকিং। ওকে,
ইস্যুইং ব্যাংক আন্ডারটেকিং, এখানে আসলে কি বলা আছে, এখানে মূল কথাটাই বলা আছে, ডকুমেন্ট যদি কমপ্লাইং হয় আপনাকে পেমেন্ট করতে হবে। ইউ হ্যাভ অ্যান অব্লিগেশন টু পে। ইস্যুইং ব্যাংক আন্ডারটেকিং, অর্থাৎ যে ব্যাংক এলসি ইস্যু করে তাকে বলা হয় ইস্যুইং ব্যাংক, অর্থাৎ কমপ্লাইং ডকুমেন্ট হলে তাকে পেমেন্ট করতে হয়। তার মানে ডকুমেন্ট ডকুমেন্ট ডকুমেন্ট, তিনটা আর্টিকেলে কি বলতেছে, ডকুমেন্ট ডকুমেন্ট ডকুমেন্ট, নট গুডস নট গুডস নট গুডস। মূল কথা কিন্তু এটা, আর্টিকেল 457 আপনাকে রিমাইন্ড করতেছে। এরপরে আরেকটা আর্টিকেল আপনাকে মাথায় রাখতে হবে আপা, সেটা হচ্ছে আর্টিকেল 34। এটা হচ্ছে, এভাবে মনে রাখবেন, ইফেক্টিভনেস অফ ডকুমেন্ট। আপনি 54 লিখেছেন। আচ্ছা, ঠিক করে দেবো, ঠিক করে দেবো। আর্টিকেল 34, ইফেক্টিভনেস অফ ডকুমেন্ট। ইফেক্টিভনেস ডকুমেন্ট কেন লিখছি, আর্টিকেলের টাইটেলটা কিন্তু এটা না। আর্টিকেলের টাইটেলে আগে কিছু শব্দ আছে, বাট আমি এটা লিখছি কেন, যাতে আপনি মনে রাখতে পারেন, আগে শব্দটা পরে যোগ করতে পারেন। আপনার ডকুমেন্ট যেটা আপনার কাছে থাকে, দিবে, যেটা আপনি এক্সামিন করবেন, সেটা কিন্তু অ্যাপিয়ার অন দেয়ার ফেস। অ্যাপিয়ার অন দেয়ার ফেস মানে কি, যদি সহজভাবে একটা এক্সাম্পল দিই, আমাদের ব্যাংকের ক্যাশে যারা কাজ করে, আমাদের কলিগ, তারা কাস্টমারের চেকের যে টাকাটা দেয়, অ্যাপারেন্টলি সিগনেচারটা ম্যাচ করলে টাকা দেয়। জেনুইনলি ওই ব্যক্তি সাইন করছে কিনা, এটা অথেন্টিক কিনা, এগুলো কিন্তু কেউ দেখে না। সিগনেচারটা ব্যাংকের বুকের সাথে মিল মেল হলেই টাকা দেয়, এবং এটার জন্য ব্যাংকের প্রটেকশন আছে। ঠিক একইভাবে এলসি তেও ব্যাংক যে ডকুমেন্ট কমপ্লাইং হয়েছে কিনা, এটা কিন্তু অ্যাপারেন্টলি যে ডাটাটা আছে সেটার উপরে দিবে। আসলে ওই ব্যক্তি সাইন করছে কিনা, আসলে অরিজিন এটা কিনা, আসলে গুডসটা ইন্সপেকশন হয়েছে কিনা, অর্থাৎ ইফেক্টিভনেস অফ ডকুমেন্ট আছে কিনা, সেটা কিন্তু ব্যাংকের যাচাই করার কোনো দরকার নাই। তার মানে অ্যাপিয়ার অন দেয়ার ফেস ডকুমেন্ট এক্সামিন হবে। এই জন্য আর্টিকেলের নাম হচ্ছে ডিসক্লেমার, ডিসক্লেমার অফ ইফেক্টিভনেস অফ ডকুমেন্ট। তার মানে লম্বা লম্বা নাম মনে থাকবে না বলে আমি আপনাকে আগে ইফেক্টিভনেস অফ ডকুমেন্টের কথা বলছি, পরে ডিসক্লেমারটা লাগাইলাম যাতে আপনার মনে থাকে। ঠিক আছে, ওকে। সো দিস আর দ্য ফোর ফান্ডামেন্টাল, দ্যাট দ্যাট দ্য কোর প্রিন্সিপাল প্রভিশন দ্যাট ইউ হ্যাভ টু রিমাইন্ড অন ইউর মাইন্ড টু ওপেন দ্য এলসি। নাও, এখন আমরা তো জানলাম যে আর্টিকেল 457 34 এ কি বলা আছে। নাও এটাকে বাস্তবে আপনি কেমনে, আপনি আসলে বাস্তবে কেমনে, বাস্তবে আপনি আসলে কেমনে এটাকে ডেইলি লাইফে আপনি কাজে লাগাবেন, এটা তো শুধু শিখলে হবে না, বাস্তবে কাজে লাগাতে হবে। তাহলে সেটা আপনি কিভাবে কাজে লাগাবেন, সেটাকে আমি এখন একটু আমার মতো করে, আমি যতটুকু বুঝি সেই জায়গা দিয়ে একটু বুঝার চেষ্টা করি, বা আপনাদেরকে বলার চেষ্টা করি। নাও দেখেন একটা এক্সাম্পল, সিটি গ্রুপ, one of the very good company of our country, খেয়াল করবেন, সে আপনার ব্যাংকে একটা এলসি রিকোয়েস্ট দিছে, যেটার বেনিফিশিয়ারি হচ্ছে অ্যাগ্রোকর। অ্যাগ্রোকর হচ্ছে গ্লোবাল রেপুটেড কমোডিটি সাপ্লায়ার। তারা দীর্ঘ 22 বছর ধরে ট্রানজাকশন করে, এন্ড ট্রানজাকশন হিস্ট্রি আর স্মুথ। ওকে, ওকে, এখানে আমি আরেকটু কথা বলে নিই, তাহলে একটু গ্যাপ হবে। এটা হচ্ছে এই গল্পে আসার আগে, কারণ এখানেও আমি কিছু আন্ডারস্ট্যান্ডিং এ ডিফারেন্ট অপিনিয়ন পাই, এই জন্য এটা ক্লিয়ার করা দরকার। এটা হচ্ছে, দেখেন, ব্যাংক ট্রেড সার্ভিস যখন এলসি করে, বা সেন্ট্রাল ট্রেড যখন এলসি করে, তারা কিন্তু একটা স্যাংশন অ্যাডভাইজার আন্ডারে এলসি করে। তার মানে ওখানে ব্যাংক তাকে ক্রেডিট লিমিট সেট করে দিছে, সিকিউরিটি প্রপার ডকুমেন্টেশন ওকে হওয়ার পরে, লিমিট সেট আপ হওয়ার পরেই কিন্তু ট্রেড সার্ভিসের কাজ। তার মানে হচ্ছে ব্যাংক অ্যাজিউম ক্রেডিট রিস্ক অফ দা কাস্টমার, তাকে যখন স্যাংশন অ্যাডভাইস দিছে, বাট দিস স্যাংশন অ্যাডভাইস
is not assume operation risks of the bank. These are two things. এটা ক্রেডিট রিস্ক অ্যাজিউম করে, অপারেশনাল রিস্ক এটা রেসপন্সিবিলিটি অফ দ্য ট্রেড পিপল, যে এখানে কিন্তু মিনিমাইজ করা। সো স্যাংশন অ্যাডভাইস থাকলেই যে এলসি করতে হবে এটা কিন্তু এক কথা না, বিকজ স্যাংশন অ্যাডভাইস ইজ নট কাভার্ড অপারেশনাল রিস্ক, ইজ এ ক্রেডিট রিস্ক স্যাংশন অ্যাডভাইস করে। সুতরাং এই জায়গাটা কিন্তু ক্লিয়ার। তার মানে ট্রেড having a sanction advice has the right to reject a transaction for operational reason. So this has to be different. এটা এই মাইন্ডসেটটা আমি একটু ডিসকাস করলাম ফর রিফ্রেশমেন্ট। নাও সিটি গ্রুপ অ্যাগ্রোকর্পের সাথে একটা ট্রানজাকশন আপনার ট্রেড সার্ভিসে দিল। You know Citigroup have a relationship with the bank for so many years, and also know AgriCorp not only for the Citigroup. আপনি আপনার অনেক কমোডিটি বায়ারের কাছে আপনি দেখছেন যে AgriCorp-এর আপনি ট্রানজাকশন করছেন, and there is hardly any dispute, and they are such a reputed company that if any dispute arrives they mostly actually settle it within them. কখনো আসলে ব্যাংকের এই জিনিসটা আসে না। You have a good track record of it. এরকম এলসিটা যখন আসে আপনার হাতে করার জন্য, এবং এটা শুধু কমপ্লায়েন্স চেকটা করে আপনার সিদ্ধান্ত হবে ইয়েস, ভেরি কুইক কেস, আপনার ট্রানজেকশন আসবে, আপনার কমপ্লায়েন্স পাস করে ফেলছে, লিমিট আছে, ইউ জাস্ট পাস দ্য ট্রানজেকশন। আপনার এখানে টাইম নষ্ট করার কোনো দরকার নাই। সো দ্যাট ইজ দ্য quickest decision that you have made. Now the second transaction, the reported company Citigroup doing a transaction with a new Chinese beneficiary. Now you have a clear picture about your company, Citigroup, and underlying transaction is consistent with their requirement, but you do not have data about the Chinese beneficiary. এই ট্রানজাকশনটা কিন্তু yes হবে না like before. এই ট্রানজাকশনটা হবে yes. Why so many E's in between? Because I have to do due diligence on the beneficiary. তার একটা ক্রেডিট রিপোর্ট লাগবে। ক্রেডিট রিপোর্ট আমাকে দেখতে হবে তার আন্ডারলাইং ব্যবসা সাথে এটা সামঞ্জস্য আছে কিনা, এবং এই কোয়ান্টিটি সে সাপ্লাই করতে পারবে কিনা, তার আগে কোনো লিগ্যাল ডিসপিউট আছে কিনা, এগুলো সব রিপোর্ট নিতে হবে। এই রিপোর্ট নেওয়ার জন্য আপনাকে একটু টাইম রাখতে হবে। ইউ ক্যান নট ওপেন এলসি এন্ড ওয়েটিং ফর ক্রেডিট রিপোর্ট। You have to wait for the credit report and get a satisfactory result, then you open the LC. So that's why the decision is yes, is not yes. Why? Because you have to deal with documents only. Is Article 4, 5, 7, 34. Now, the next decision. A new company just recently onboarded on your bank, is a small or medium-sized company, is a new company, small or SMEs or mid-size, MSME, যাই হোক, এবং he is dealing with new Chinese beneficiary. You do not have a proper track record of the SMEs. So you have to do due diligence on both sides. একটা SME ব্যবসা, সে একটা এলসি করতে চাচ্ছে এমন একটা প্রোডাকশন ক্যাপাসিটির যেটা আসলে তার ব্যবসার সাথে কনসিস্টেন্ট না, অথবা কনসিস্টেন্ট। ইউ হ্যাভ টু ইনকোয়ারি ইউরসেলফ যে এই গুডসটা তার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সামঞ্জস্য কিনা। আমি বলছি না যে করবেন না, মানে ইউ হ্যাভ টু অ্যানালাইজ, and at the same time you also need to have to analyze the beneficiary with a credit report and আপনার যা আছে। তার মানে এখানে আপনাকে কিন্তু ডাবল ফ্রন্টে কাজ করতে হচ্ছে। ইভেন ব্যাংক হ্যাভ এ স্যাংশন অ্যাডভাইস,
সো এই সিদ্ধান্তটা কিন্তু যদি আপনার ইয়েস হয় তাহলে এটা ভেরি লং পজ ইয়েস। সো এভরি ডিসিশনের ইয়েস। এরপর আপনি হয়তো কোন একটা না নিছেন, নো নিছেন, ওটা নিয়ে আমি ডিসকাস করছি না, বাট প্রসেসটা আই এম টকিং অ্যাবাউট দ্য প্রসেস, ডিসিশন মেকিং প্রসেস। সো দেখেন, আপনি তিনটার ক্ষেত্রে ইয়েস নিছেন, বা তিনটার ক্ষেত্রে আপনার ডিগ্রিজ অফ দ্য ডিউ ডিলিজেন্স ইজ ডিফারেন্ট। সো সিমিলারলি when you are actually drafting an LC for an agro urban city group, you need not to worry about inspection certificate, probably pre-shipment inspection certificate. You can actually be a little bit relaxed within the framework regulatory environment when there is a demand from the commercial parties to make an amendment. খেয়াল করবেন, আমি কিন্তু আগে কি বলছি, ডকুমেন্ট রিপ্রেজেন্ট অ্যান ইভেন্ট। এখন ধরেন আপনার কাছে একটা সার্টিফিকেট অফ অরিজিন চাচ্ছে, যেটা এসএমই টু নিউ বেনিফিশিয়ারি। সে বলতেছে এই সার্টিফিকেটটা দিবে হচ্ছে বেনিফিশিয়ারি, চেম্বার অফ কমার্স দিবেন, আপনার কাছে অ্যামেন্ডমেন্ট চাইছে, আপনি অ্যামেন্ডমেন্টটা করে দিলেন। দ্যাট মিনস কি, আপনি ইভেন্টটা একটা আনঅথরাইজ এন্ট্রি থেকে সার্টিফিকেট অফ অরিজিন নিছেন, এটা থার্ড পার্টি না, রাইট? আপনি ইনস্পেকশন সার্টিফিকেট চাইছেন বেনিফিশিয়ারি থেকে কাস্টমারের প্রেসারে। তার মানে ইউ আর কম্প্রোমাইজিং উইথ দ্য ডকুমেন্ট, increasing the possibility of fraud in the transaction, particularly when you are dealing with the new companies, new beneficiaries. Unfortunately, আমাদের দেশের সবগুলা এলসি, regardless of the standing of the commercial parties, are just copy and paste. What is the purpose of having so many degrees if it is not reflected in the transactions? So আপনি সিদ্ধান্ত যখন নিলেন, এই যে ইয়েস, এখানে আপনি একটু লিটল বিট রিল্যাক্স, ডকুমেন্টেশন হলে, এলসি কন্ডিশন হলে ইজ নট হার্মফুল। বাট আপনি যখন সিদ্ধান্তটা নিচ্ছেন ইয়েস, তার মানে এখানে কিছু জায়গায় আপনাকে ঠিক রাখতে হবে যেগুলো আপনি কম্প্রোমাইজ করতে পারবেন না। আর আপনার যখন সিদ্ধান্তটা হচ্ছে ইয়েস ইভেন ফর দ্য সেম গুডস, এখানে আপনি কোনোভাবে কম্প্রোমাইজ করতে পারেন না ফর এনি ডকুমেন্টস রিকোয়ারমেন্ট, and who will provide this document? That's the decision that you have to take. And if you could able to take this decision at this stage, the settlement will be smooth and full free. So এইটা হচ্ছে আপনার মূল স্ক্যানিং প্রসেস অন ইউর ওন, যে আপনার তবে ইউ মাস্ট হ্যাভ এন স্ট্যান্ডার্ড ক্লজ, যেখান থেকে আপনি এই জায়গাগুলোতে আপনাকে শিপ করতে হবে। ইউ ক্যান নট জাস্ট কপি ফ্রম এন এলসি and paste to the another LC for different customers. You just cannot. You are inheriting the risks one to one যদি আপনি কপি পেস্ট করেন। So that is the application of Article 4, 7, 4, 5, 7 and 35 in this stage. এতটুকু পর্যন্ত বোঝা গেছে আপা সবার? ইয়েস নেসা, থ্যাংক ইউ। আমি জাস্ট একটা ডিসক্লেমার দিতে চাই যে আমাদের অরিজিনালি মিটিংটা ছিল আপনার 1টা পর্যন্ত, কিন্তু আমরা অফকোর্স নেসারের এই অপরচুনিটিটা আমরা হারাতে চাই না। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনাদের সাধ্যমতো চেষ্টা করবেন আপনারা পুরা প্রেজেন্টেশনে থাকতে। তবে অনেকে হয়তো অফিস থেকে জয়েন করছে, কারোর হয়তো মানে একেবারেই খুবই ইম্পর্টেন্ট ইয়ে থাকবে, সেটা আমরা অবশ্যই বুঝবো। কিন্তু আমি নেসারকে বলবো যে আপনি আপনার গতিতে যান, বিকজ আই থিঙ্ক দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ট্রেনিং, এবং আপনাকে সবসময় পাওয়াও যাবে না, এই জন্য আর কি। সো প্লিজ ক্যারি অন। আর থ্যাংক ইউ সবাইকে, আপনারা এখনো আছেন এবং আমার ধারণা সবাই খুব মন দিয়ে শুনছেন। থ্যাংক ইউ সো মাচ ফর কন্টিনিউইং। Thank you আপা। Okay, so now whatever the decision you take, yes, yes, long pause, yes, আপনি ডিসাইড করছেন এলসিটা আপনি করবেন।
considering Article 4, 5, 7 and 34. নাও আপনি যদি এলসিটা করেন, নাও ইউ হ্যাভ এ রেসপন্সিবিলিটি যে আপনার কাউন্টার পার্ট কিন্তু বেনিফিশিয়ারি। তার মানে এতক্ষণ পর্যন্ত কন্ট্রাক্টে সে ছিল এক্সপোর্টার, এখন কিন্তু সে হয়ে গেছে বেনিফিশিয়ারি। তার মানে কন্ট্রাক্টের এগেইনস্টে তাকে গুড সাপ্লাই করতে হবে, আর এলসির এগেইনস্টে তাকে ডকুমেন্ট দিতে হবে। এখানে গুডস পাঠাইয়া কিন্তু ফার্স্ট ক্লাস গুডস পাঠাইয়া এলসিতে পেমেন্ট পাওয়া যাবে না। টু সেপারেট রেসপন্সিবিলিটিস ফর দ্য মানে টু ডিফারেন্ট সেট অফ আন্ডারটেকিং। ওকে, সো এলসিটা তাকে পৌঁছাতে হবে। এই এলসিটা আপনি চাইলে সরাসরি বেনিফিশিয়ারিকে পৌঁছে দিতে পারেন। এখন থেকে আমরা বেনিফিশিয়ারি বলবো, কিন্তু এটা থিওরিটিক্যালি সম্ভব, বাস্তবে এই কাজটা হয় না। আমরা সবসময় একটা ব্যাংকের মাধ্যমে গিয়েই বেনিফিশিয়ারিকে দিই। কেন দিই? কারণ ওই বেনিফিশিয়ারি আপনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বা ডাচ বাংলা ব্যাংক বা ট্রাস্ট ব্যাংক নামে যে একটা ব্যাংক আছে, এটা যে কালার ব্যাংক না। হ্যাঁ, এটা তো আর বিদেশি লোকজন আসলে জানবে না। তাহলে দেশের কোনো ব্যাংক যদি ওকে বলে যে এটা ওই ব্যাংক, ওর সাথে আমার সম্পর্ক আছে, এটা থেকে এই জিনিসটা আমি পাইছি, তাহলে এটা মোর কমফোর্টেবল অ্যান্ড কনভেনিয়েন্ট ফর দ্য বেনিফিশিয়ারি। সো দ্য প্র্যাকটিসটা এইভাবে ইভলভ হলো যে আপনি যখন একটা এলসি করবেন, এই এলসিটা আপনি ট্রান্সমিট করবেন হচ্ছে থ্রু এ ব্যাংক, এবং ওই ব্যাংকের নাম হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক। অ্যাডভাইজিং ব্যাংক কি করে? অ্যাডভাইজিং ব্যাংক আপনার যেটা করে সেটা হচ্ছে বেনিফিশিয়ারিকে আপনার ব্যাংক সম্পর্কে ইন্ট্রোডিউস করে, আর এলসিটা যেভাবে পায় ওখানে কিছু জিনিস আছে ওগুলা সে করে, অ্যাপারেন্ট অথেন্টিসিটি এস্টাবলিশ করে দেয়, এলসিটা যেভাবে পাইছে সেভাবে তাকে দেয়। এই অ্যাডভাইজিং ব্যাংক নিয়ে যে আর্টিকেল কথা বলে, এই যে ইন্ট্রোডাকশন, অ্যাপারেন্ট অথেন্টিসিটি, এটা হচ্ছে আর্টিকেল 9। তার মানে আমরা এখান থেকে দেখে নিতে হবে না, আমি যেটা বলছি সেটা 4, 5, 7, 34। এরপর আপনার আরেকটা জিনিস কি আসলো? অ্যাডভাইজিং ব্যাংক, অর্থাৎ এলসিটা অ্যাডভাইস করে। নাও বেনিফিশিয়ারির হাতে এখন নাও একটা এলসি আছে। হোয়াট ডাজ ইট মিন? এটার মিনিং হচ্ছে, খেয়াল করবেন, ওই যে ইম্পোর্টারের একটা প্রিকন্ডিশন ছিল ফর এনফোর্সেবিলিটি অফ দ্য কন্ট্রাক্ট, এখন কিন্তু সেই এলসিটা দিয়ে কিন্তু এটা কন্ডিশনটা মেট করছে। ঠিক আছে না? এখন কিন্তু সে যদি গুড সাপ্লাই না করে, কন্ট্রাক্টের এগেইনস্টে কিন্তু মামলা করতে পারবে ইম্পোর্টার এক্সপোর্টারের এগেইনস্টে, কারণ এখন কন্ট্রাক্টটা এনফোর্স হয়েছে এখন, কারণ এলসিটা গেছে। তার মানে এটা একটা লিগ্যাল বিষয়। ঠিক আছে, এখন এক্সপোর্টার কি করবে? একটা এলসি পেলো, এক্সপোর্টার কি করবে? কেউ যদি ভলান্টিয়ার করেন। এক্সপোর্টারটা লিয়েন ব্যাংকের কাছে যাবে, হ্যাঁ, সে সেটা নিয়ে সেটা লিয়েন করার জন্য, এবং সে অনুযায়ী সে প্রোডাকশনে চলে যাবে আর কি। সেটার সেই সময় সীমা যেটা বেঁধে দেওয়া আছে, সেই সময় অনুযায়ী সে সেই পরিমাণে গুডসটা তৈরি করতে যাবে। হ্যাঁ, হ্যাঁ। এখানে একটা জিনিস মনে রাখতে হবে এক্সপোর্টারকে, বেনিফিশিয়ারিকে, যে তার ট্রানজাকশনটা হচ্ছে আন্ডার ডকুমেন্টারি ক্রেডিট। খুব ভালো করে খেয়াল করবেন আপা। তার মানে সে প্রোডাকশনে গিয়ে গুডস যদি একদম ইন অর্ডার করে একদম সুপার ফার্স্ট ক্লাস গুডস দেয়, সেটা কিন্তু তাকে পেমেন্ট এনশিওর করে না। তাকে কিন্তু ডকুমেন্ট দিতে হবে, রাইট, এবং ইট ইজ কমপ্লাই হতে হবে, সেটাই পেমেন্ট এনশিওর করে। ফার্স্ট ক্লাস গুডস পাঠানোর পরে যদি ডকুমেন্ট ডিসক্রিপেন্ট হয়, তাহলে কিন্তু তার পেমেন্টটা কিন্তু রিস্কে। সো beneficiary should not go for production first. They should first check the terms and condition of the LC, কি বলা আছে ওখানে, এগুলো সে ফুলফিল করতে পারবে কিনা, বিকজ এটাই তাকে পেমেন্ট এনশিওর করবে। সে যদি দেখে যে একটা দুইটা টার্মস এন্ড কন্ডিশন আছে যেগুলা ঠিক আছে, বাট এগুলো একটু ক্লারিফিকেশন দরকার, বা এটা কে ইস্যু করবে সেটা স্পেসিফাই নাই, অথবা
একটা কন্ডিশন দেওয়া হয়েছে, যে কন্ডিশনটা কন্ট্রাক্টে ছিল না, এটা চাওয়া হয়েছে, তাহলে কিন্তু তাকে কিন্তু প্রোডাকশনের আগে তাকে এগুলার অ্যামেন্ডমেন্ট করার জন্য আপনার ব্যবস্থা করতে হবে, ঠিক না আপা? ওকে, এই অ্যামেন্ডমেন্টটা খুব ইম্পর্টেন্ট। তার মানে অ্যামেন্ডমেন্ট আবার অ্যাপ্লিকেন্ট হয়ে ইস্যুইং ব্যাংকের মাধ্যমে একটা অ্যামেন্ডমেন্ট হবে। অ্যামেন্ডমেন্ট নিয়ে যে আর্টিকেল ডিল করে সেটা হচ্ছে আর্টিকেল 10। এখানে অনেক কথা বলা যায়, বাট আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামে আসি বলে আমরা জার্নিটা একদম সিম্পল রাখার চেষ্টা করছি। সো আমরা বেসিক্যালি আর্টিকেল 4, আর্টিকেল 5, আর্টিকেল 7, আর্টিকেল 34, আর্টিকেল 9, আর্টিকেল 10 অ্যামেন্ডমেন্ট পর্যন্ত আমরা আসলাম। নাও, তার মানে এখন এক্সপোর্টারের হাতে একটা এলসি আছে, যে এলসিটা সে মনে করতেছে এক্সপোর্টার এখন ইন অর্ডার, এখন সে প্রোডাকশনে যাবে, গুডস তৈরি করবে। গুডস তৈরি করার পরে সে এখন আপনার কি করবে, সে এখন কি করবে এলসির আন্ডারে? ডকুমেন্ট জমা দিবে। ডকুমেন্ট জমা দিবে, রাইট, ডকুমেন্ট জমা দিবে। এই ডকুমেন্ট জমা দেওয়ার জন্য আমরা যখন এলসি বলবো তখন তো আমরা গুডস এর কথা বলতে পারবো না, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, রাইট? না, এই ডকুমেন্টটার জন্য এই জন্য আমরা আমাদের গল্পটা প্রোডাকশন গুডস এগুলাতে যাবে না, আমি জাস্ট আপনাদের বোঝার জন্য বলছি। কিন্তু নর্মালি আসলে এখানে কি হবে, সেখানে বেনিফিশিয়ারি ডকুমেন্টস আপনার করবে। ডকুমেন্টস তাহলে কিভাবে সে কি করে, কিছু কিছু ডকুমেন্ট আছে যেগুলো বেনিফিশিয়ারি নিজে বানায়, প্রিপেয়ার, যেমন কমার্শিয়াল ইনভয়েস, ড্রাফট, বেনিফিশিয়ারি সার্টিফিকেট, এগুলো তার কম্পিউটার থেকে বানানো হয়, ঠিক আছে? আর কিছু কিছু ডকুমেন্ট আছে তাকে কালেকশন করতে হয়, কালেক্ট, যেমন শিপমেন্ট হওয়ার পরে বিল অফ লেডিং নিতে হয়, চেম্বার অফ কমার্স থেকে সার্টিফিকেট অফ অরিজিন নিতে হয়, ইন্সপেকশন কোম্পানি থেকে ইন্সপেকশন সার্টিফিকেট দিতে হয়, কোয়ালিটি কোম্পানি থেকে কোয়ালিটি সার্টিফিকেট নিতে হয়, এছাড়াও শিপিং লাইন থেকে সার্টিফিকেট নিতে হয় যদি এলসি তে থাকে। এই সবগুলা ডকুমেন্ট তাকে কালেক্ট করতে হয়। তাহলে কিছু ডকুমেন্ট সে প্রিপেয়ার করে, কিছু ডকুমেন্ট সে কালেক্ট করে। এটা করার পরে সে এই সবগুলা ডকুমেন্টকে কোলেক্ট করে, একসঙ্গে করে। তারপরে সে যেটা করে সেটা হচ্ছে এই কোলেক্ট করার পরে সে কি করে, সেই ডকুমেন্ট গুলাকে প্রেজেন্ট করে, এটাকে বলা হয় প্রেজেন্টেশন। তার মানে আমরা যখন ইউসিপি 600 এর আন্ডারে এলসি পড়বো তখন কিন্তু আমি আর প্রোডাকশনে যাব না। আমি এলসি পাওয়ার পরে, অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে যখন একটা ওয়ার্কেবল এলসি পেলাম, তখন দ্য বেনিফিশিয়ারিজ রেসপন্সিবিলিটি ইজ টু প্রিপেয়ার ডকুমেন্ট, কালেক্ট ডকুমেন্ট, রিকোয়ার্ড ডকুমেন্ট অ্যাজ পার এলসি and collect them to make a presentation to a bank, ঠিক আছে? ওকে, নাও যে কোন ব্যাংকের ডকুমেন্ট জমা দিবে, নর্মালি এটা এলসি তে বলা থাকে, তখন এটাকে নমিনেটেড ব্যাংকে ডকুমেন্ট জমা দেয়, এটা এলসি তে বলা থাকে নমিনেটেড ব্যাংক। এখানে একটা কনফিউশনের জায়গা আমি দেখলাম আমাদের এতে, এই মানে ট্রেডে বা যারা বিশেষ করে নতুন আছেন তাদের কাছে একটা কনফিউশন আছে, যেটা আমাদের দেশে আপনার বিভিন্ন বই আসলে এভাবে লেখা আছে, এই জন্য প্রবলেম। খেয়াল করবেন, আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। ধরেন আপনার একটা এলসি, ওকে, ইস্যুইং ব্যাংক একটা এলসি ওপেন করছে, খেয়াল করবেন, আইবি ইস্যুইং ব্যাংক, এটা অ্যাডভাইজিং ব্যাংক দিয়ে একটা এলসি গেছে। অ্যাডভাইজিং ব্যাংকটা হচ্ছে ধরেন ব্যাংক এক্স, ওকে, সে এলসিটা অ্যাডভাইস করছে। এলসিটা ছিল ধরেন এনি ব্যাংক ইন চায়না, অর্থাৎ চায়নার যে কোনো ব্যাংকেই হচ্ছে নমিনেটেড ব্যাংক, ঠিক আছে না? এমন বেনিফিশিয়ারি ব্যাংক জমা দিছে, যে ব্যাংকে ডকুমেন্ট জমা দিছে ব্যাংক এক্স হচ্ছে চায়নায়, ওকে, আমি ব্যাংক এক্স কে চায়নায় ধরে নিই তাহলে বুঝতে সুবিধা হবে।
এখন বেনিফিশিয়ারি ডকুমেন্টটা জমা দিচ্ছে হচ্ছে, খেয়াল করবেন, ব্যাংক এক্সে। ওকে, নাও একটা জিনিস মাথায় রাখতে হবে, আন্ডার ডকুমেন্টারি ক্রেডিট অপারেশন a bank has to be named by its function. যখন এলসিটা অ্যাডভাইস করতেছে তখন ব্যাংক এক্স হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক, হি ইজ নট এ নমিনেটেড ব্যাংক। ফাংশন করতেছে অ্যাডভাইজিং, তার নাম হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক। কিন্তু যখন ডকুমেন্ট রিসিভ করতেছে, বেনিফিশিয়ারি তাকে ডকুমেন্ট দিচ্ছে, অর্থাৎ দিস ব্যাংক এক্স, হি ইজ নট অ্যান অ্যাডভাইজিং ব্যাংক, হি ইজ এ নমিনেটেড ব্যাংক। অর্থাৎ ফাংশনের কারণে সেম ব্যাংকের কনসেপ্টটা ডিফারেন্ট হতে পারে। এখানে অ্যাডভাইজিং ব্যাংক এবং নমিনেটেড ব্যাংক আর সেম ব্যাংক। এখন এই এক্সাম্পলটাকে যদি আমি একটু কপি পেস্ট করে অন্যভাবে আর একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, কারণ এই কনসেপ্ট গুলো আপনাদেরকে ক্লিয়ার করতে থাকতে হবে, তাইলে আপনি ফার্দার স্টাডিতে পাবেন। ব্যাংক এক্স হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক। ধরেন এনি ব্যাংক অফ চায়না এই কথাটা না থেকে এখানে বলা আছে, সে ফর এক্সাম্পল এসসিবি সাংহাই। তার মানে এখানে কিন্তু চায়নার শুধুমাত্র এসসিবি সাংহাই ব্রাঞ্চে নমিনেটেড ব্যাংক। এখন বাট বেনিফিশিয়ারি ব্যাংকিং করে হচ্ছে ধরেন ব্যাংক এবিসি অথবা চায়না কনস্ট্রাকশন ব্যাংক। এটা হচ্ছে এক্সপোর্টারের ব্যাংক, ঠিক আছে? খেয়াল করবেন, বেনিফিশিয়ারি এখানে ডকুমেন্ট প্রেজেন্ট করছে, দিস চায়না কনস্ট্রাকশন ব্যাংক ইজ নট এ নমিনেটেড ব্যাংক। এখানে ডকুমেন্ট প্রেজেন্ট করলে প্রেজেন্টেশন হবে না। এক্সপোর্টারের ব্যাংক নামে কোনো কনসেপ্ট নাই। এই চায়না কনস্ট্রাকশন ব্যাংক যেদিন আপনার এসসিবি সাংহাই ডকুমেন্টটা প্রেজেন্ট করছে, দ্যাট ইজ প্রেজেন্টেশন। আমি বুঝাতে পারছি? অর্থাৎ যেখানে অ্যালাউ আছে সেখানে ডকুমেন্ট প্রেজেন্ট করতে হবে, সেটাই প্রেজেন্টেশন আন্ডার এলসি। আর ব্যাংকে আমরা ডাকবো তার ফাংশন বেসে, ওই সময় কোন ফাংশনটা করছে সেটার বেসিসে। ক্লিয়ার আপা, আপনারা সবাই? নাসির ভাই, নমিনেটেড ব্যাংকের নামটা কোন ফিল্ডে থাকে এলসির? ফিল 41A। থ্যাংক ইউ। ফিল 41A এই জায়গায় থাকে। ওখানে বলা আছে ক্রেডিট এখানে বলা আছে ক্রেডিট অ্যাভেলেবল বাই, এটার নাম হচ্ছে ফিল্ডটা নাকি অ্যাভেলেবল বাই উইথ। এখানে বলা থাকে এনি ব্যাংক ইন চায়না, বা এই জায়গাটা এখানে আপনার দেখতে হবে। ওকে, সো ডোন্ট কনফিউজ when you are talking about, আপনি যদি আমার সাথে কথা বলেন বলেন যে অ্যাডভাইজিং ব্যাংক, সো আই এম টোটালি ফোকাসড অন আর্টিকেল 9, but if you are talking about nominated bank, then I have to focus in so many articles, but not article 9. So that's the distinction. Okay, so don't confuse with the book, these are the fundamentals. So nominated banker কাছে ডকুমেন্ট জমা দিল। এই nominated bank যে আর্টিকেল ডিল করে সেটা হচ্ছে আর্টিকেল 12। আর্টিকেল 12 হচ্ছে নমিনেশন। নমিনেশনটা একটা ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট ইন দ্য ইউসিপি। এটাকে আমি এইভাবে বলতে খুব পছন্দ করি, এটা হচ্ছে নমিনেশন মানে হচ্ছে, এটা মানুষের বাসায়, ধরেন আপনার বাসায়, আমি আপনার খুব পরিচিত, আপনার বাসায় আমাকে দাওয়াত দিছেন, ইনভাইটেশন করলেন, আপনার কোনো একটা প্রোগ্রামে, ফ্যামিলি প্রোগ্রামে আমাকে ইনভাইটেশন করলেন, দ্যাট ইজ নমিনেশন। সো ইনভাইটেশন আর নমিনেশন আমরা একটু আলাদা করে বোঝার চেষ্টা করি। এলসির বাসায় নমিনেশন, আর আমি বলছি যে এটা হচ্ছে পার্সোনাল যে দাওয়াতের বিষয় সেটা। তো হাউ দিস টু আর কোরিলেটেড। একটা নাম্বার প্রশ্ন করতে পারবো? জি, জি আপা। হ্যাঁ, এই নমিনেটেড ব্যাংকটা কি ইস্যুইং ব্যাংক ফিক্সড করে দিবে? এটা তো শুধু কনফার্ম এলসির ক্ষেত্রে, নাকি এটা উইদাউট কনফার্মেও হবে?
এই কনসেপ্টটা প্র্যাকটিস করা হয় যে, এবং এইভাবে আমাদের একটা লিটারেচার হয়ে গেছে যে, মানে সিনিয়ররা বলে যে কনফার্ম এলসির ক্ষেত্রেই নমিনেটেড রেস্ট্রিকশন হয়, আনকনফার্ম এলসির ক্ষেত্রে ফ্রিলি অ্যাভেলেবেল হয়। এটা হচ্ছে আমাদের মানে স্যারের মানে যারা আমরা এইভাবে প্র্যাকটিস করি এভাবে বলি। কিন্তু ইউসিপি অনুযায়ী আপনি আনকনফার্ম এলসি রেস্ট্রিক্টেড করতে পারেন, কনফার্ম এলসি ফ্রিলি অ্যাভেলেবেল করতে পারেন। আমি পুরোটা শেষ করি আবার, হ্যাঁ। জি ভাই। তার মানে আপনি সব ক্ষেত্রেই রিগার্ডলেস অফ দ্য কনফার্মেশন, উইথ অর উইদাউট, ইউ ক্যান মেক এ ফ্রিলি অ্যাভেলেবল এলসি অর রেস্ট্রিক্টেড এলসি। হাউএভার, যখন কনফার্মেশনের রিকোয়ারমেন্টটা আসে তখন কনফার্মিং ব্যাংক উনি তো কনফার্মেশন করবে, রাইট? তো ওই কনফার্মেশনের ক্ষেত্রে উনি যদি বিষয়টা ওপেন রাখে তাহলে ওখানে একটা অপারেশনাল কমপ্লেক্সিটি হয়, রাইট? কারণ ডকুমেন্টটা ওনার কাছ থেকে না এসে বাইপাস হতে পারে, ডকুমেন্টটা মাঝখানে বিভিন্ন আরো ব্যাংক ইনভলভ হয়ে যেতে পারে। দিজ আর অলসো নমিনেটেড ব্যাংক, ক্রিয়েট এ কমপ্লেক্সিটি ইন দ্য ট্রানজাকশনস। জি So to make an operational easiness and avoid operational আপনার এই complexity, confirming bank, most of the confirming bank demand to restricted the nomination to the confirming bank for smoothness of the transaction. Okay, so that is the answer. Okay, now nominated bank আমি বলছি it is similar to আমাদের পার্সোনাল লেভেলে যে ইনভাইটেশন সেরকম। তাহলে কিভাবে আমি দুটাকে রিলেট করব বোঝার জন্য, তারপরে আর্টিকেল 12 হচ্ছে নমিনেশন, পাশে লিখে রাখবেন আপনারা। ধরেন আপনি আমার বাসায়, আমাকে আপনার বাসায়, আমি আপনার ফ্যামিলি ফ্রেন্ড, আপনি আমাকে আপনার বাসায় দাওয়াত দিয়েছেন যে আপনার কোনো একটা অকেশনে, তাহলে ইউ ইনভাইট মি, ইনভাইটেড। ঠিক একইভাবে এলসিতে আপনি যখন ওই যে আপনাদের বলতেছে ফিল 41 এতে লিখবেন এনি ব্যাংক ইন চায়না অথবা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সাংহাই, আপাতত এইচএসবিসি আছে তো বলে এইচএসবিসি সিঙ্গাপুর, এরকম আপনি বলে দিবেন। তখন তা আপনি কি করতেছেন? ইউ অলসো ইনভাইটেড দ্যাম টু অ্যাক্ট এজ এ নমিনেটেড ব্যাংক। ভাষাটা চেঞ্জ, ঘটনা কিন্তু একই। ঠিক আছে? ওকে, নাও ইউ ইনভাইটেড, সো আমাকে পার্সোনাল লেভেল ইনভাইটেড, ওখানে হচ্ছে ব্যাংকে এলসির আন্ডারে ইনভাইটেড। নাও is it mandatory for me to go your occasion? The answer is no. আপনার অকেশনে যাইতে কিন্তু ম্যান্ডেটরি না। ঠিক একইভাবে এখানেও কিন্তু ম্যান্ডেটরি না। এখানে বইয়ের ভাষায় বলা আছে যে a nominated bank is not has no unless a nominated bank is a confirming bank, an authorization to act as a nominated bank is not obligate that not nominated bank to honor or negotiate। তার মানে অব্লিগেশন করে না, তার মানে ইনভাইটেশন ঠিক আছে, অব্লিগেশন করে না। নাও although optional, if I go to the occasion, তাহলে আপনি যদি ওখানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেন, আপনি আমাকে অবশ্যই এন্টারটেইন করবেন, আপনি যে এন্টারটেইনমেন্টের জন্য আমাকে দাওয়াত দিয়েছেন, রাইট? এটাই তো নাকি না খাওয়ায় পাঠাই দিবেন? হ্যাঁ, এরকম হবে? না খাওয়ায় পাঠাই দিবেন নাকি? না না, আমার মনে হয় না এটা হবে। হ্যাঁ, এন্টারটেইনমেন্ট মানে আপনি যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন আমাকে খাওয়াবেন, আবার আপনি যদি যা যা ব্যবস্থা করেন সেগুলো সবগুলোতে আপনি আমাকেও ইনক্লুড করবেন। ঠিক মানে হচ্ছে ইফ নমিনেটেড ব্যাংক অ্যাক্ট, অর্থাৎ মেক পেমেন্ট টু দ্য বেনিফিশিয়ারি, তাহলে অ্যাজ এন ইস্যুইং ব্যাংক আপনি তাকে রিইম্বার্সমেন্ট করবেন। সো ইউসিপির এত কঠিন ভাষা বোঝার দরকার নাই।
যতক্ষণ পর্যন্ত দাওয়াতের কথা মনে থাকবে ততক্ষণ পর্যন্ত এই নমিনেশনটা হচ্ছে আসলে এটা, ঠিক আছে? সো দ্যাট ইজ কল নমিনেশন। এটাই আসলে আর্টিকেল 12 এ বলা আছে, নমিনেশন। বাট সে বেনিফিশিয়ারিকে টাকা দেখ না দেখ, নর্মালি নমিনেটেড ব্যাংক কি করে, সে নমিনেটেড ব্যাংক আপনার ডকুমেন্টটা আসলে ফরওয়ার্ড করে টু দ্য ইস্যুইং ব্যাংক, ডকুমেন্টটা ফরওয়ার্ড করে টু দ্য ইস্যুইং ব্যাংক। সো ডকুমেন্টটা ফরওয়ার্ড করে টু দ্য প্রেজেন্ট ডকুমেন্ট। এখানে 12 এর কথা বলছে, আমরা গ্রসলি 12 বলি, 15 এর কথা বাদ দিই, 15 অন্যভাবে আসবে, বাট এটা ডকুমেন্টটা ফরওয়ার্ড করে টু দ্য ইস্যুইং ব্যাংক। তার মানে ডকুমেন্টটা এখন কোথায় আসলো? ইস্যুইং ব্যাংকের কাছে। ইস্যুইং ব্যাংকের কাছে আসা মানে কি? তার মানে ইস্যুইং ব্যাংক তার আন্ডারটেকিংটা ট্রিগার হইলো। ট্রিগারটা অনেক আগে হয়েছে, বাট মানে ডকুমেন্ট প্রেজেন্ট করছে মানে সে পেমেন্ট চায় আপনার কাছে। আপনি কখন পেমেন্ট করবেন? কেউ একজন ভলান্টিয়ার করেন। কমপ্লায়েন্স থাকলে যদি তখন Time পেমেন্টটা presentation হলে। হ্যাঁ, যথাৎ আপনি ডকুমেন্টটা যদি কমপ্লাইং হয়, আপনার যে টার্মস এন্ড কন্ডিশন মিট করে, অর্থাৎ কমপ্লাইং যদি হয়, আপনি পেমেন্ট করবেন, ঠিক আছে না? কমপ্লাইং এই শব্দটা আছে ইসিপিতে, কমপ্লাইং হয় আপনি পেমেন্ট করবেন। এটা কমপ্লাইং কি না, এটা আপনাকে তাহলে একটা প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে না? এটা ডিসাইড করতে হবে তো যেটা কমপ্লাইং কিনা, ঠিক না? ইজ এ প্রসেস, রাইট? এই প্রসেসটাকে কি বলে? আপনাকে, এক্সামিনেশন। হ্যাঁ, আমরা যদি নিজের ভাষায় বলি এটা হচ্ছে চেকিং, কিন্তু ইউসিপির ভাষায় হচ্ছে এটাকে আপনারা বলবেন এক্সামিনেশন। তার মানে এক্সামিনেশন ইজ এ প্রসেস অফ ডিটারমিনেশন অফ কমপ্লায়েন্স, যে whether the presentation is complying or not. ফাইন, আপনি এক্সামিন করবেন। এই এক্সামিন করবেন এই কথা বলা আছে আর্টিকেল 14-এ। কত আর্টিকেলে? আর্টিকেল 14। আর্টিকেল 14। তাহলে আমরা আর্টিকেল 14 এর দুইটা আর্টিকেল নিয়ে আমি একটু কথা বলবো। একটা হচ্ছে আর্টিকেল 14A। আর্টিকেল 14A-তে ওই যে আমি আপনাকে, এটা কিন্তু আপনাকে আবার মনে করাই দিচ্ছে, এটা কিন্তু টেস্টিং টাইম। এখানে এসে আপনাকে কাস্টমার বলবে যে আমার গুডস এর কোয়ালিটি খারাপ, আমি খবর পাইছি, গুডসটা সমুদ্রের মাঝখানে, এখন ওর ডকুমেন্ট চলে আসছে, গুডসটা অনেক দূরে, কোনো ট্রেস করতে পারছি না, গুডস নিয়ে আমার একটু সন্দেহ আছে। এভরিথিং ইজ টক অ্যাবাউট গুডস 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 এন্ড গুডস। এটা কিন্তু আপনার সাথে কিন্তু এই কথা লিগেলি সে বলতে পারে না, বিকজ ইউ আর নট এ পার্টি টু দ্য কন্ট্রাক্ট, রাইট? ইউ আর নট পার্টি টু দ্য কন্ট্রাক্ট। গুডস ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ দ্য সেলস কন্ট্রাক্ট, আমরা যে কথাগুলো আগে বলছি। সে কিন্তু আপনার সাথে এই কথা বলতে পারে, আপনার সাথে কিন্তু 60 টাকা দিলে ফেরত দেওয়ার কথা, আর কোনো কথা নেই তার সাথে। ডকুমেন্ট ডকুমেন্ট ডকুমেন্ট। সো এইখানে আপনার সিদ্ধান্ত প্রমাণ হবে যে আপনি ওই যে সিদ্ধান্তটা নিছেন, আপনি কি ইয়েস এর পরিবর্তে ইয়েস নিছেন কিনা, তখনই আপনি এখানে প্রবলেমে পড়বেন। এখানে আপনাকে এই হার্ডলটা ফেস করতে হবে। সো এখানে আপনাকে আসলে আপনার ইউসিপির এই আর্টিকেল 14 আবার আবার মনে করাই দিচ্ছে আপনাকে যে ইউ আর ডিলিং উইথ ডকুমেন্টস নট গুডস। যেমন ধরেন আর্টিকেল 14A-তে আপনাকে বলতেছে, খেয়াল করবেন যে আপনি যে পড়ছেন না আর্টিকেল 34-এ ডিসক্লেমার অফ ইফেক্টিভনেস ডকুমেন্ট, আপনি জেনুইননেস যাচাই করবেন না, অথেন্টিক কিনা ডকুমেন্ট যাচাই করবেন না। এখানে আপনাকে সে বলতেছে ব্যাংক এক্সামিন দ্য ডকুমেন্ট অন দ্য বেসিস অফ অ্যাপিয়ার অন দেয়ার ফেস। ওই যে বললাম চেকের টাকা যেভাবে দেওয়া হয়, অ্যাপিয়ার অন দেয়ার ফেস, হ্যাঁ, অন দ্য বেসিস অফ ডকুমেন্ট অ্যালোন। আপনাকে মনে করে দিচ্ছে আপনি আর গুডসে যেতে পারবেন না। তার মানে এখানে দুইটা প্রিন্সিপালের কথা বলতেছে, একটা হচ্ছে অ্যাপিয়ার অন দেয়ার ফেস, আর একটা হচ্ছে ডকুমেন্ট অ্যালোন। তার মানে এটা আমরা আর্টিকেল 14A-তে আপনাকে বললো যে তুমি এর বাইরে আর যেতে পারবে না। তারপর হাউ মেনি ব্যাংকিং ডেজ ডু ইউ হ্যাভ ফর এক্সামিনেশন অফ ডকুমেন্ট? 5 working days. Examine plus notice.
14B, 5 working days. Examine plus notice. তো নোটিশ না হলে কমপ্লেইন প্রেজেন্টেশন। তাহলে কি হবে? তাহলে 5 ওয়ার্কিং ডেজ এর পরে প্লাস নোটিশ, পেমেন্টটা 5 দিনে করতে হবে কিনা। আচ্ছা যাই হোক, জটিলতা না দিয়ে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই শব্দটা ইউসিপি তে নাই। There is no concept of working days. এই ব্যাংকিং কনসেপ্টটা হচ্ছে 5 ব্যাংকিং ডেজ। ঠিক আছে? আচ্ছা, এক্সামিনার্স প্লাস নোটিশে এটা কারেক্ট, কিন্তু আমরা অতটুক না যাই। 5 ব্যাংকিং ডেজটা হচ্ছে যেদিন রিসিভ করবে তার ফলোইং ডে অফ রিসিভ অফ প্রেজেন্টেশন। ঠিক আছে? তো আমরা এতটুক জানি, কিন্তু এটা আসলে ফুল কারেক্ট না। এখানে আরেকটু কথা আছে, এখানে একটা ম্যাক্সিমাম অফ কথাটা বলতে হবে। ঠিক আছে? কিন্তু আমরা ধরে নিই যে আমরা এত টেকনিক্যাল আলোচনা না যাই। হাউ মেনি ব্যাংকিং ডেজ ডু ইউ হ্যাভ এক্সামিনেশন ডকুমেন্ট? 5 ব্যাংকিং ডেজ। আমরা তো আর আজকে এটা পড়ে তো আর নিজেকে এক্সপার্ট দাবি করতেছি না, ঠিক না? সো তার মানে 5 দিনের ভিতরে অ্যাপিয়ার অন দেয়ার ফেস ডকুমেন্ট এলোন আপনাকে ডিসাইড করতে হবে একটা প্রেজেন্টেশন কমপ্লাইং কিনা। ঠিক আছে? ওকে, তাহলে আপনি দুইটা সিদ্ধান্ত আসতে পারবেন এই এই কথা থেকে, এক্সামিনেশন থেকে। এই দুইটা সিদ্ধান্ত কি কি? এক্সামিনেশনের আউটকাম হইতে পারে দুইটা, রাইট? কি কি হতে পারে একটা ডকুমেন্ট? কমপ্লাইং অর ডিসক্রিপেন্ট। একটা ডকুমেন্ট হয় কমপ্লাইং। ওকে, যদি কমপ্লাইং হয় তাহলে আমরা আর্টিকেল 15 অনুযায়ী কাজ করব। কমপ্লাইং প্রেজেন্ট আর্টিকেল 15, ওখানে বলা আছে 15A তে, when issuing bank decides presentation is complying, it must honor. ওকে, তাহলে আর্টিকেল 15 অনুযায়ী কমপ্লাইং। যদি এটা যদি কমপ্লাইং না হয়, এটাকে সরাসরি ডিসক্রিপেন্ট আসলে বলা যায় না, এটাকে আমরা বলবো নট কমপ্লাই। কারণ একটা ডকুমেন্ট যতক্ষণ পর্যন্ত নোটিশ দেওয়া হয় না, ডিসক্রিপেন্ট নোটিশ, ততক্ষণ পর্যন্ত এটা ডিসক্রিপেন্ট হয় না। ডকুমেন্টে ডিসক্রিপেন্সি থাকতে পারে, যতক্ষণ নোটিশ দেওয়া হয় না ততক্ষণ পর্যন্ত একটা ডিসক্রিপেন্ট ডকুমেন্ট হয় না। এই জন্য টেকনিক্যালি আমরা বলবো নট কমপ্লাইং। নট কমপ্লাইং যদি হয়, তাহলে যে আর্টিকেল দিয়ে আমরা গভর্ন করব সেটা হচ্ছে আর্টিকেল 16। বুঝতে পারছেন সবাই? তাহলে আর্টিকেল 15 হচ্ছে কমপ্লাইং প্রেজেন্টেশন, আর্টিকেল 16 হচ্ছে আপনার আপনার নট কমপ্লাইং এর জন্য। এখন আমি আপনাদের কাছ থেকে আসলে শুনতে চাই, আমার কিন্তু দেখেন ইউসিপি 600 এর ভিতরে আমরা লিগ্যালি এলসি সাইকেলকে বোঝার চেষ্টা করছি, আমরা ইউসিপির ইম্পর্টেন্ট আর্টিকেল গুলো কি বলছে ইন এ নাটশেল সেটা বোঝার চেষ্টা করছি, এগুলা দিয়ে কিভাবে সিদ্ধান্ত নেওয়া যায় সেটা বোঝার চেষ্টা করছি, এবং একটা ইউসিপি সাইকেলে যে ইম্পর্টেন্ট আর্টিকেল গুলা কিভাবে মুভ অ্যারাউন্ড হয় সেটাও বোঝার চেষ্টা করছি। এখন আমাদের চেষ্টাটা আসলে কতটুক হইছে সেটা একটা পরীক্ষা দেওয়ার টাইম। পরীক্ষাটা হচ্ছে, আপনারা আমাকে বলেন তো আর্টিকেল 4 কি বলা ছিল? কন্ট্রাক্ট ভার্সেস এলসি, সেলস ভার্সেস কন্ট্রাক্ট। সেলস ক্রেডিট ভার্সেস ভার্সেস কন্ট্রাক্ট। হ্যাঁ, আপনারা সবাই বলবেন, আমি এটা শুনতে চাই। আর্টিকেল 5 কি বলা ছিল? ডকুমেন্ট ডিলস, ব্যাংক ডিলস উইথ ডকুমেন্ট নট গুডস। ডকুমেন্ট ভার্সেস গুড। ডকুমেন্ট ভার্সেস গুড, ব্যাংক ডিলস ডকুমেন্ট গুড। সবার কাছ থেকে শুনতে চাই, আর্টিকেল 7 কি ছিল? ইস্যুইং ব্যাংক ইস্যুইং ব্যাংক আন্ডারটেকিং। ইস্যুইং ব্যাংক আন্ডারটেকিং। ওকে, আচ্ছা। আর্টিকেল 9 কি ছিল? অ্যাডভাইজিং ব্যাংক। ডিসক্লেইমার অফ অ্যাডভাইজিং ব্যাংক। অ্যাডভাইজিং ব্যাংক। আর্টিকেল 10 কি ছিল? অ্যামেন্ডমেন্ট। অ্যামেন্ডমেন্ট। অ্যামেন্ডমেন্ট।
আচ্ছা, আর্টিকেল 34-এ কি ছিল? Disclaimer of Genuine document. ডিসক্লেইমার অফ ইফেক্টিভনেস অফ ডকুমেন্ট। Effectiveness of document. আচ্ছা, আর্টিকেল 12-এ কি ছিল? Nomination. nomination. নমিনেশন। Nominating bank. আর্টিকেল 14A তে কি ছিল? Examination. Complete presentation. Document Appear on examination. Based on appearance. Examination. appear on their face and on the face document documents alone. alone. রাইট। আর্টিকেল 14B তে কি ছিল? 5 banking days. Document Five. examination. 5 ব্যাংকিং ডেজ। ইয়েস। আর্টিকেল 15-এ কি ছিল? Compliance presentation. Presentation. কমপ্লাইং প্রেজেন্টেশন। আর্টিকেল 16-এ কি ছিল? Not compliant. Compliant compliant. নট কমপ্লাইং হলে আর্টিকেল। দেখেন, রিগার্ডলেস অফ ইউর পজিশন, আপনি ট্রেডে কাজ করেন আর না করেন, আপনি একসঙ্গে এতগুলো আর্টিকেলের রেফারেন্স নাম্বার আগে হয়তো বলতে পারতেন না। আর যারা নতুন আজকে প্রথম শুনতেছেন সাইকেল, তারা কিন্তু আজকে আপনারা হয়তো এই আর্টিকেল গুলা শুনছেন। কিন্তু বিউটি জিনিসটা হচ্ছে, আপনারা প্রতিদিন এলসি করার জন্য যে ইম্পর্টেন্ট আর্টিকেল গুলা জানতে হয়, সেই আর্টিকেল গুলার নাম বলার সাথে সাথে আপনারা সেটা কি বলছে সেটা আপনারা বলতে পারছেন। সো আপনি কখনো মনে করবেন না যে এই রুলটা কঠিন, কারণ আপনি যদি আজকে ফার্স্ট সেশন হয় আপনার, আপনি যদি সবগুলো আর্টিকেল যদি একটা গ্ল্যান্স নিজে বলতে পারেন, এটা কিন্তু আসলে কঠিন কোনো বিষয় না। এটা আপনারাই প্রুভ করছেন বেসড অন ইউর পজিশন যে এটা সহজ। দ্য অনলি থিং দ্যাট ইউ হ্যাভ টু লুক এট অন ইউর ওন ওয়ে। আরেকজন কিভাবে ব্যাখ্যা করতেছে সেভাবে নিলে হবে না, আরেকজনের কাছ থেকে শুনতে হবে, অনেকের কাছ থেকে শুনতে হবে, অনেকের পার্সপেক্টিভ নিতে হবে, কিন্তু বলাটা হবে নিজে আপনার। এটা যদি আপনার হয়ে থাকে, তখন এগুলা কিন্তু আসলে কোনো জটিল বিষয় না। আপনি অনেক ভুল করবেন, আপনি বলার সময় বলবে, আপনাকে কোয়েশ্চেন করবে যে আপনি এটা যে বলছেন, যেমন আপা বলছে 5 ওয়ার্কিং ডেজ, আপা কিন্তু জানে যে এটা ওয়ার্কিং না, এটা ব্যাংকিং ডেজ, কিন্তু বলার সময় ওয়ার্কিং ডেজ বলছে। তাহলে কি করলাম আমি? আমি বললাম যে ওয়ার্কিং ডে শব্দটা নাই। তার মানে কি, এইটা যদি উনি নেয়, তাহলে কি হচ্ছে, পরের বার যখন কেউ জিজ্ঞেস করবে ওনার কাছে আর ওয়ার্কিং ডে তে আসবে না, কারণ উনি তো জানে এটা ব্যাংকিং ডেজ। কিন্তু আমরা প্রতিদিন যে ওয়ার্কিং ডে বলি, এই জন্য শব্দটা চলে আসে। ঠিক এইভাবে আপনাকেও আরেকজন আপনাকে বলবে যে এটা এরকম না, এটা এরকম। সো ইফ সে যদি ওরকম হয়, তাহলে আপনি সেটা নিবেন। তার মানে ইউ এনরিচ ইউর ভার্সন। ওকে, এখানে কিন্তু যে মিস্টেক, যে একটা একটু ক্লারিফিকেশন চাচ্ছিলাম, সেটা হচ্ছে আর্টিকেল 4 আর 5 এর মধ্যে মানে দুইটাই অলমোস্ট সিমিলার লাগছে, মানে ডকুমেন্টস এন্ড গুডস ডকুমেন্ট। একটা বলেছিলেন ম্যাক্রো ইকোনমিক্সটা, একটা মাইক্রো ইকোনমিক্স। আরেকবার যদি একটু ক্লারিফাই করতেন তাহলে ভালো হতো, 4 আর 5 এর। আচ্ছা, ঠিক আছে। সো আমি একে শেষ করি। তার মানে হচ্ছে, আপনার নিজস্ব ভয়েস থাকতে হবে। বইয়ে যেটা বলছে সেটা মুখস্থ করে যদি বলেন, তাহলে আপনি আসলে কখন, আপনি হয়তো অনেক সার্টিফিকেট পাবেন, আপনার অনেক মানে সার্টিফিকেট থাকবে, ইট উইল নট হেল্প ইউ টু টেক দ্য ডিসিশন। সো এই সার্টিফিকেট পাওয়ার কোনো দরকার নাই। মুখস্থ করে আরেকজনের ভাষা বুঝে আপনাকে নিজেকে বুঝতে হবে, নিজের ভাষা থাকতে হবে। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ when you grow up you have to be a decision maker. অপারেশন লেভেলে কাজ করে ইভেন আপনি একটা সার্টেন লেভেল পর্যন্ত অপারেশন করতে পারেন। আপনার ডেজিগনেশন একটা সময় আপনাকে ডিসিশন মেকিং এ নিবে। সেই জায়গাটাতে আপনি যদি রোল প্লে না করতে পারেন, তাহলে কিন্তু আপনার কিন্তু এই জায়গাটা হবে না। সো ক্রিয়েট ইউর ওন ভার্সন, ওর আইডেন্টিটি টু ইউর ব্যাংক। দ্যাটস ইম্পর্টেন্ট, and that's make you difference from others. Okay, now coming to the article 4 and 5. আর্টিকেল 4 and 5 এ কথাগুলোতে, এখানে আর্টিকেল 4টা অনেক বড়। এখানে কি বলা আছে আপনি দেখেন, এখানে বলতেছে এ ক্রেডিট বাই ইটস নেচার, আমার একটু ভুল হতে পারে, মানে হুবহু না হইতে পারে, এ সেপারেট ট্রানজেকশন ফ্রম দ্য সেলস অর আদার কন্ট্রাক্ট। এই আদার কন্ট্রাক্ট আমি আপনাদেরকে বলি না। আদার কন্ট্রাক্ট মানে এই যে অ্যাপ্লিকেন্টের সাথে আপনি কন্ট্রাক্ট করতেছেন, এটা একটা কন্ট্রাক্ট, আদার কন্ট্রাক্ট।
on which, খেয়াল করেন, on which it may be based, মানে যদিও based, ঠিক আছে, even if whatsoever a reference made to it, তার মানে আপনার এলসি তে সেলস কন্ট্রাক্টের রেফারেন্স দিলেও এটা সেপারেট হবে না, ঠিক আছে। এটা হচ্ছে আর্টিকেল। তার মানে কি, এখানে কিন্তু শুধু সেলস কন্ট্রাক্ট না, আরো অনেক ধরনের কন্ট্রাক্ট আছে, যেমন ব্যাংকের সাথে একটা কন্ট্রাক্ট আছে যে এলসি করার জন্য রিকোয়েস্ট, এগুলো থেকেও সেপারেট, এবং এটা রেফারেন্স থেকেও সেপারেট। এরপরের স্টেটমেন্ট আপনি দেখেন, এরপরে স্টেটমেন্ট অনেক ফোর্সফুল, ব্যাংকস আর নট bound by, or banks are not bound by, আর একটা কি আছে যেন, শব্দটা ভুলে গেছি, bound by, banks are not bound by, একটু দেখে বলি, বুড়া হয়ে গেছে বুঝতে। তারপরে বলা আছে ও ব্যাংকস আর, খেয়াল করেন, ব্যাংকস আর in no way, in no way concerned with or bound by such contract। কত ফোর্সফুল স্টেটমেন্ট দেখছেন আপনি, আপনাকে এখানে যেতেই দিবে না, ঠিক আছে না। সো এই যে জায়গাটা, এটা হচ্ছে প্রিমাইস যে দিস ইজ দ্য সেপারেশন, এই আর্টিকেল দিয়ে ফুল সেপারেট করলো। সেপারেট করার পরে সে আপনাকে একটা ডিরেক্ট মেসেজ দিচ্ছে যে ব্যাংক ডিলস উইথ ডকুমেন্ট। বুঝতে পারছেন আপা? এখানে কিন্তু আরো অনেক লাইন আছে, যে আরো অনেক কন্ট্রাক্ট থেকে সেপারেট, অ্যাপ্লিক্যান্ট বেনিফিশিয়ারি ক্যান নট এভেল এনি অ্যাডভান্টেজ ফ্রম দ্য আদার কন্ট্রাক্ট, অ্যাপ্লিক্যান্ট অলসো ক্যান নট এভেল। এখানে অর্থাৎ আমি যদি আপনাকে আর একটু ফার্দার বলতে চাই, যদিও আমি বুঝতেছি না যে এটা আপনি কতটুকু নিতে পারবেন, তারপরে আমি বলি, লেটার অফ ক্রেডিটের দুইটা জগৎ আছে। একটা হচ্ছে আমরা যেটা করি কমার্শিয়াল প্র্যাকটিস, হ্যাঁ, যেমন মনে করেন এটা হচ্ছে লেটার অফ ক্রেডিট, লেটার অফ ক্রেডিট দুইটা দুইটা জগৎ আছে, ল অ্যান্ড প্র্যাকটিস। ওকে, লেটার অফ ক্রেডিট, ল অ্যান্ড প্র্যাকটিস, তার মানে এখানে দুইটা শব্দ, একটা হচ্ছে লেটার অফ ক্রেডিট প্র্যাকটিস, প্র্যাকটিস প্র্যাকটিস শব্দকে গুরুত্ব দিলাম, আর একটা হচ্ছে লেটার অফ ক্রেডিট ল, ল শব্দটাকে গুরুত্ব দিলাম। না, প্র্যাকটিস মানে কি? প্র্যাকটিস মানে হচ্ছে ইউসিপি 600, এটা হচ্ছে প্র্যাকটিস রুল, যেটার উপরে আপনি এই প্র্যাকটিসটা করেন। কিন্তু আদালতে যখন যায়, তখন রুল তো কাজ করে, সাথে সাথে লও কাজ করে। লেটার অফ ক্রেডিট ল আছে, ল কি, অর্থাৎ বিভিন্ন ধরনের কোর্ট কেসে যেটা হয়, এই যে ল এর যে বেসিস, কোর্টে যে ল এর যে রেজাল্টটা দিবে ইন লাইন উইথ দ্য প্র্যাকটিস, এটার মেইন আর্টিকেল হচ্ছে আর্টিকেল 4। ল এর যদি লেটার অফ ক্রেডিট ল এর উপর কোনো বই পান, ওই বইয়ের মূল অ্যানালাইসিসের বিষয় হচ্ছে আর্টিকেল 4। বুঝতে পারছেন আপা আমার কথাটা? জি, বুঝতে পেরেছি। যখন এটাকে এনফোর্স করা হবে তখন আমি জি, 4 এর বেসিস। 4 এর বেসিসে, ইয়েস রাইট। তো এটা একটু কঠিন হয়ে গেছে বলাটা, বাট এটাই হচ্ছে মূল জায়গাটা আর কি। তাহলে আপনারা দেখেন, তাহলে আর্টিকেল, আপনার এই জায়গাটা আপনারা মোটামুটি আর্টিকেল গুলা নিজেরাই বলতে পারছেন। এরপরে আসলে আমি আর প্রেজেন্টেশনটা ডিটেলস না করি, কারণ আমাদের মূল পারপাসটা শেষ। এরপরে যে প্রেজেন্টেশনটা আছে এটা আরেকদিন ফোরামে বলবো, বাট এটার জন্য একটা সার্টিফিকেশন প্রোগ্রাম আছে, যেটাতে সিডিসিএস বলা হয়, সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট। ওখানে এলসি রিলেটেড যত পাবলিকেশন আছে সবগুলা পড়ানো হয়। এটার জন্য একটা আপনার গাইডলাইন আছে, বই আছে, ওই বইটা টেক্সট বুক, ওইটা আমাদের পড়তে হয় ওই রুলগুলা সহ। এখানে এখানে এক্সামের যে টাইপ আছে, এটা ডিস্টেন্স লার্নিং কোয়ালিফিকেশন, অর্থাৎ নিজে নিজে পড়বেন আর অনলাইনে এখন পরীক্ষা দিবেন। 3 আওয়ার্স মাল্টিপল চয়েস এক্সাম, নো ডিডাকশন ফর রং অ্যান্সার, দুইটা কোয়েশ্চেন পার্ট, সেকশন এ সেকশন বি। সেকশন এ রিলেটিভলি ইজি,
60 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থেকে 1 মার্ক ফর ইচ আনসার। বাট চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে আসলে সেকশন বি, যেখানে আপনাকে stand alone, it's like an MCQ, but it's more of practical, very linked। 10টা কোয়েশ্চেন থাকবে, এরপরে সিমুলেশন টেস্ট থাকে, ডকুমেন্ট ডিসক্রিপশন। এখানে একটা চ্যালেঞ্জিং পার্ট এই কারণে পাস মার্ক হচ্ছে 70, ঠিক আছে, বাট সেকেন্ড পার্টে অবশ্যই বা কোন একটা সব পার্টে, দুইটা পার্টে আলাদা করে 60 পেতে হয়। তো বেসিক্যালি এখানে নাম্বার থাকে 40, 40-এ 60 মানে এখানে 24টা কারেক্ট করতে হয়। এটা খুব চ্যালেঞ্জিং, এবং এই পার্টটা আসলে ডিফিকাল্ট, এই সিডিসিএস এর এই সার্টিফিকেটটা। তো যারা ট্রেডে কেরিয়ার পার্সু করতে চান, তাহলে এটা আসলে আপনাকে মানে আপনাকে আন্ডারস্ট্যান্ডিং করতে আপনাকে হেল্প করবে, আপনাকে কম্পিটিটিভ বানাবে ইন দ্য এনভায়রনমেন্ট, বিকজ ইন্ডাস্ট্রিতে আসলে এখন অনেক সিডিসিএস হোল্ডার আছে, যে প্রায় 1000 বা তার থেকে বেশি। সুতরাং এই লিগটাতে আপনি আসতে পারবেন। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন আদারবাদ, ওভার টু আপা। নো, থ্যাংক ইউ নেসার। হ্যাঁ, অবশ্যই কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ ফিল ফ্রি to ask the question. আমার মনে হয় যে নেসার, it was an excellent session. মানে because UCP 600 trade finance এগুলি বেশ টেকনিক্যাল ব্যাপার, এবং I think that it is like a journey. একদিনে তো আর আপনার হয় না, বাট আপনি অল্প কিছুটা সময় যেই অ্যাচিভমেন্ট আমি দেখলাম, it is remarkable, এবং আপনি অনেক সিম্পল ওয়েতে yet আপনি অনেক কঠিন কঠিন জিনিসগুলি প্রেজেন্ট করেছেন। আমার মনে হয় এটাই হচ্ছে যারা অনেক এক্সপিরিয়েন্সড তাদের একটা ওয়ে অফ এনগেজিং। কারণ আমি দেখেছি অনেক প্রেজেন্টেশন আমরা দেখেছি, নিজেরাও করেছি, যে যাদের নাকি আন্ডারস্ট্যান্ডিংটা অনেক রিচ থাকে তারাই কিন্তু খুব সিম্পল ভাবে প্রেজেন্ট করতে পারে। এবং আমাদের উই গ্লোবাল ফাউন্ডেশনের পক্ষ থেকে যতদূর সম্ভব আমরা এই ট্রেডে আপনাদের টেকনিক্যাল সাপোর্টটা দিয়ে যাব। এই ধরনের ফিডব্যাক আমাদেরকে সবসময় উৎসাহ করে এবং আমাদেরকে অ্যাকচুয়ালি হেল্প করে। যেহেতু আমরা এখন একটা ফেজে গেছি, আমরা ফাউন্ডেশন হয়েছি, আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি এক্সপার্টসদেরকে নিয়ে ভবিষ্যতে আরো অনেকগুলি ট্রেনিং করব। আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা গুড ওয়ার্ডটা স্প্রেড করবেন, যাতে আপনাদের কলিগসরা মেম্বার হয় এবং এই নলেজ শেয়ারিং এর অপরচুনিটি থেকে তারা বঞ্চিত না হয় কোনোভাবেই। সো Send মাচ, করতে চেয়েছিলাম প্লিজ। একটা ইয়েস, একটা question স্যারকে। জি। স্যার, আমাদের যে আর্টিকেল 14-এ আছে আইতে, যে ট্রান্সপোর্ট ডকুমেন্ট মে বি ইস্যু করতে পারবে এনি আদার পার্টি দেন দ্য ক্যারিয়ার ওনার, মাস্টার, চার্টার্ড এটসেট্রা এটসেট্রা। তো এখানে পার্টি বলতে আদার পার্টি কাদেরকে মিন করেছে? কারণ এই আর্টিকেলের মধ্যে বলা হয়েছে ক্যারিয়ার ওনার, মাস্টার অর চার্টারার, এর বাইরে কে থাকতে পারে ট্রান্সপোর্ট ডকুমেন্ট ইস্যুর ক্ষেত্রে? Great question. First of all, thank you for asking this great question. এক্সেলেন্ট। প্রথম কথা হচ্ছে যে ইফ ইউ লুক এট ইউসিপি 500, আপনি 500-এ গেলে দেখবেন এই যে রিভিশনটা আসলে কি হয়। রিভিশন নেভার ওয়ান্ট টু বি এ পারফেক্ট এভরি টাইম, হ্যাঁ, বাট এই রিভিশনটা করা হয় যে সবাই আসলে যে জায়গাগুলোতে কনসার্ন হয় এটা। সো রিভিশন ইউসিপি, প্রথম কথা হচ্ছে আপনি যদি ক্রিটিক্যালি দেখেন, this article has no requirement in UCP 600, Article 14I, because is, as you rightly mentioned, that is already there in Article 19 to 21. But why this deliberate redundancy has taken place in UCP 600? There must be a reason. The reason is the UCP 500-এ আপনি দেখবেন Article 30 ছিল ফ্রেট ফরওয়ার্ডারের জন্য। জি। তো এই আর্টিকেলটা যখন ইউসিপি ড্রাফট করা হয়েছিল ইনিশিয়ালি, এগুলো তো অনেকবার ড্রাফট হয়, তখন ইউসিপি 600 ড্রাফটে যারা প্রথম ড্রাফটিং গ্রুপ মেম্বার ছিল, দ্যাট ডিসাইডেড দ্যাট ইট ইজ নট রিকোয়ার্ড বিকজ ইজ অলরেডি কাভার্ড ইন দ্য ট্রান্সপোর্ট ডকুমেন্টস আর্টিকেলস, সো দে রিমুভ ইট। But finally, freight forwarder come out with an objection that if you remove it for a very good reason, might be industry might take it in a negative perception about freight forwarder, that a bill of lading signed by the freight forwarder acting as a carrier or agent of the carrier might not accepted by the banking community because of the removal of this Article 30.
সো এই আপিলটা আসলে এটা একটা, এই পারসেপশনটা যাতে মার্কেটে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আপনার এটা যাতে স্প্রেড না করে, এটা যদি এটা প্র্যাকটিসটা যাতে ডিস্টোর্ট না হয়, which is জি, why the drafting group decided to incorporate Article 49. বুঝতে পেরেছি। Thank you. আরেকটা কোয়েশ্চেন ছিল আমাদের যে ট্রান্সপারেন্সির ক্ষেত্রে, ওখানে 38K তে যেটা আছে যে ট্রান্সফার্ড ক্রেডিট cannot be transferred at the request of a second beneficiary to any subsequent beneficiary. The first beneficiary is not considered to be a subsequent beneficiary. এখানে এই ফার্স্ট বেনিফিশিয়ারি কে আবার টু বি নট কনসিডার্ড, এটা বুঝছি নাই আর কি। আচ্ছা, সো এগেন ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন। হ্যাঁ, মানে আমি বুঝতে পারতেছি যে ইউ হ্যাভ রিয়েল প্যাশন অ্যাবাউট ইউসিপি 600, বিকজ এই কোয়েশ্চেন গুলা নর্মালি করা হয়। ওগুলো আমি প্রথমে ভাইবা এটা এটা আর্টিকেলটা তো আপনাকে দেখতে হবে যে প্রথম আর্টিকেলটা বলা হচ্ছে যে এস মানে হাউ ট্রান্সপারেন্ট লেটার অফ ক্রেডিট ক্যান বি ইস্যুড। এখানে প্রথমে ইউসিপি 600 আর্টিকেল 38 প্রথম যে প্যারামিটারটা নিছে সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্ট ক্রেডিটটা হবে ট্রান্সফারিং ব্যাংক ট্রান্সফার করবে এট দ্য রিকোয়েস্ট অফ দ্য ফার্স্ট বেনিফিশিয়ারি। ফার্স্ট বেনিফিশিয়ারি। So this is the fundamental, and the chain will not be extended because chain extend করলে operation complexity বাড়বে, second beneficiary পর্যন্ত শেষ। So that's why পরে article বলছে a transparent credit cannot be transferred at the request of second beneficiary. Okay, জি, now জি, imagine এই context now imagine a scenario যে you transfer a transparent credit to a second beneficiary who is unable to perform. জি, তাহলে কি করতে হবে? এই এলসিটা ক্যান্সেল করে আবার ফার্স্ট বেনিফিশিয়ারিকে দিতে হবে না, যাতে সে অল্টারনেটিভ সেকেন্ড বেনিফিশিয়ারিকে জি, দিতে পারে? জি, এখন একটু সূক্ষ্মভাবে চিন্তা করেন, এই যে ক্যান্সেল করবে, হোয়াট ডাজ ইট অ্যাকচুয়ালি মিন ইন এ ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ? ইট মিনস is a request from the second beneficiary to the transferring bank to retransfer it to the subsequent beneficiary, ঠিক না? জি, সো বাট এটা তো আগের আর্টিকেলে মানা করে দেওয়া আছে, রাইট? যে জি, a রিট্রান্সফার করতে transparent পারবে না। credit cannot be transferred to a subsequent beneficiary. জি, এই জন্য সরাসরি না বলে ইউসিপি এর পরের আর্টিকেলে বলছে যে the first beneficiary is not to be considered as a subsequent beneficiary, যাতে এটা রিটার্ন করা যায়। জি, বুঝতে পেরেছি, ক্লিয়ার। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক Thank you. অনেক থ্যাঙ্কস। Thank you. Assalamu alaikum. Thank you. ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ।